হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগতম টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের পডকাস্ট সিরিজে। তো অক্টোবর মাসের পরে এক মাস গ্যাপ নিয়ে আমরা আবার চলে এসেছি ডিসেম্বর সিরিজে। তো আপনারা যারা দেখেছেন আমাদের সাথে ছিলেন, আমাদের অক্টোবর সিরিজটা ছিল মোস্টলি নলেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই যে এআই রেভলিউশন, এআই, এএসআই, এইসব জিনিসগুলো নিয়ে, ভেরি টেক ওরিয়েন্টেড। নাও অ্যাজ মাই পেজ নেম সাজেস্ট, ইট ইজ টেক অ্যান্ড টেলস। নাও আমরা কিছু টেলস নিয়ে কথা বলবো, অর্থাৎ জীবনের স্টোরি, ভিজুয়াল টেলস অ্যান্ড এভরিথিং, তার সাথে একটু টেকনোলজির মিশ্রণ থাকবে। তো আমাদের প্রথম পর্বে আমরা কথা বলবো হচ্ছে আমাদের এই ভিজুয়াল স্টোরি টেলিং এর একটা বড় মাধ্যম এবং বড় একটা এরিয়া, সেটা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে। কি কি অবস্থায় ফটোগ্রাফি আমাদের এই এজ অফ এআই তে কতটুকু এনহ্যান্সড হয়েছে, কতটুকু চেঞ্জ এসেছে, কোন স্টাইল বা সবার হাতে এখন ফোন, ক্যামেরা, সবাই এখন ফটোগ্রাফার। বাট এই স্টোরি টেলিংটা, এই ফটোগ্রাফি হয়ে ওঠে কিন্তু এই ভিজুয়াল স্টোরি টেলিং এর যে একটা দক্ষতা, সেটা থেকে। তো আমরা আজকে কথা বলবো ফটোগ্রাফি রিইমাজিনড ইন দ্য এজ অফ এআই। এবং এটা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পর্বের গেস্ট ডক্টর মাহাদি জামান। তো ওকে যদি আমি পরিচয় করে দিই, হাই মাহাদি, কি অবস্থা? Hello everyone. Assalamu alaikum. Good morning, good afternoon. গুড আফটারনুন। সো মাহাদি, ব্যাপারটা হচ্ছে, প্রথম হচ্ছে সে আমার বন্ধু এবং অনেক দিনের পরিচিত ফ্রেন্ড, কলেজ লেভেলের ফ্রেন্ড, ভার্সিটি লেভেলের ফ্রেন্ড এবং এখনো ফ্রেন্ড। সো তো আমরা দুজনেই আসলে বুয়েটে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। তারপর আমরা নর্ডেন কলেজে ছিলাম একসাথে। তারপর ও ইউসিএফ এ হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা থেকে পিএইচডি করেছে, আমি ইউএফ এ পিএইচডি করেছি। সো রিসেন্টলি পিএইচডি কমপ্লিট করেছে এবং বর্তমানে ও হচ্ছে ব্লুম এনার্জিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছে। আর আমি যদি ওর আরো ব্যাকগ্রাউন্ড বলি, সেটা হচ্ছে যে ওর আহ, আম, যদি লিঙ্কডইনে যান বা ওয়েবসাইটে যান, ওর ব্যাপারটা হচ্ছে যে মোস্টলি ওর এরিয়াটা বেশ ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, যেখানে সে হচ্ছে এআই অ্যাপ্লিকেশনস গুলো এবং হচ্ছে যে কম্পিউটার ভিশনটা সে অ্যাপ্লাই করেছে মেডিকেল টেকনোলজিতে, অটোনোমাস ভেহিকেলসে এবং হচ্ছে এনার্জি সেক্টরে। সো ও আরো ডিপলি বলবে তার হচ্ছে ক্যারিয়ার, তার রিসার্চ এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং এই ডেটা সায়েন্টিস্ট পজিশন নিয়ে। সো আমি মাহাদিকে বলবো তার ক্যারিয়ারটা নিয়ে কথা বলার পরে, তারপরে আমরা যাব ওয়াই হি ইজ দ্য বেস্ট গাই টু টক অ্যাবাউট দিস ফটোগ্রাফি। সো মাহাদি, তোর ক্যারিয়ার জার্নি নিয়ে একটু বল। আচ্ছা, প্রথমেই বলি যে বেস্ট গাই আসলে না, আমার চেনা অনেক অনেক ভালো ভালো ফটোগ্রাফার এবং ভালো ইঞ্জিনিয়ার এবং আদার সাইড অ্যাসপেক্টস ভালো করতেছে তাদের নিজের যার যার ক্যারিয়ার, এরকম অনেক মানুষ আমি নিজেই চিনি। বাট আমি আই ফিল ব্লেসড টু বি হিয়ার টু টক অ্যাবাউট দিস, কারণ আমি এই আই জিনিসটা ফিল নিয়ে আসলে ব্লেসড। প্যাশনেট। আই ফিল ব্লেসড বিকজ আমার আশেপাশে এত ভালো ভালো ট্যালেন্টেড ফ্রেন্ডস, পার্সনস। আই এম ব্লেসড এবং আই এম প্রিভিলেজ যে আমি তোদের মানে সান্নিধ্যে আসতে পারছি এবং তোদের কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছি। ইয়া, ক্যারি অন। তো প্রফেশনাল ব্যাপারে যা যা বলার ব্যাপার, যা যা ইন্ট্রোতে বলতে পারতাম আসলে সব বলেই দিছিস। ইউসিএফ এ ছিলাম, পিএইচডি করতেছিলাম, পিএইচডি কয়দিন আগে শেষ হইলো। ব্লুম এনার্জিতে আসলাম। এখন আমার কোম্পানি বানায় হচ্ছে অনসাইট পাওয়ারের ডিভাইস, এবং তার কিছু পার্ট এর কিছু পার্টের কাজকর্মে আমি আসি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট, বাট ইটস পার্টলি রিসার্চ, পার্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এবং ইন্ডাস্ট্রিটা বেশ বুমিং। ডেটা সেন্টার এর পাওয়ার দিতে অনসাইট পাওয়ারের জন্য ব্লুমের সলিউশনটা বেশ অ্যাপ্টলি প্লেসড। কোম্পানিটা 20+ বছর ধরে রানিং, বাট এখন একটা নাইস টাইমিং এর মধ্যে আছে এক্স্যাক্টলি। টু অ্যাডভার্টাইজ দেমসেলভ অ্যাজ আ অ্যাজ পার্ট অফ দ্য এআই ইকোসিস্টেম। যাক, তো ব্লুমের ওখানে আসি। আর হচ্ছে এই এপিসোডে কথা বলতে আসার যেই রিজন, সেটা হচ্ছে আমি হবিস্ট ফটোগ্রাফার অনেক বছর ধরেই। বুয়েটে থাকতে বুয়েট পিএস এ ছিলাম। বুয়েট পিএস এর প্রচুর ভাইয়া আপুদের থেকে, প্রচুর জুনিয়রদের থেকে অনেক কিছু শিখছি। এবং ফটোগ্রাফি ব্যাপারটা আমার জীবনে সবসময় থেকে গেছে। এবং আমার ধারণা সবাই ইন্টারনালি, কোর থেকে সবাই ফটোগ্রাফার। তো আমি নিজেকে তার থেকে বড় কিছু দেখি না। আমার জাস্ট বুয়েট পিএস এ থাকার কারণে এবং ফটোগ্রাফার অনেক বন্ধু বান্ধব বড় ভাই থাকার কারণে আমি কিছু জিনিস জানছি, যেগুলো আমাকে ওই ভিজুয়াল আর্টের এলিমেন্ট নিয়ে কিছু ব্যাপার শিখাইছে। এন্ড যেগুলো আসলে নট জাস্ট ছবি তোলার সময়, বাট অলসো
আদার কেসেস, আদার ইউজ কেসেস এর মধ্যে নিজেকে রিপ্রেজেন্ট করা ইন ফর্ম অফ পার্সোনালিটি, ইন ফর্ম অফ ডকুমেন্ট, এগুলাতে হেল্প করছে। আমরা মেবি ওগুলার দিয়ে কিছু কিছু জিনিস দিয়ে গো থ্রু করবো। তো So, মানে তো মনে হ্যাঁ। আছে যে আমাদের মাথায় যে একটা ভূত চাপ ছিল যে ভার্সিটিতে থাকতে ডিরেকশন এবং ফিল্ম মেকিং এর, সো আমাদের সে আনফিনিশড যে একটা প্রজেক্ট ছিল, আমি এখনো হচ্ছে মনের ভিতর ধারণ করি যে এট সার্টেন টাইম আই উইল কমপ্লিট দ্যাট, এবং সেখানে তুই যেমন ডিওপি ছিলি এবং হচ্ছে সিনেমাটোগ্রাফার ছিলি, আই উইল ওয়ান্ট ইউ টু কমপ্লিট দ্যাট। হয়তো নায়ক নায়িকা চেঞ্জ হবে, গল্প চেঞ্জ হবে, বাট এট সার্টেন পয়েন্ট আই ওয়ান্ট দ্যাট। আমার মনে হয় গল্প চেঞ্জ হওয়া দরকার, কারণ যত দিন যায় তত দেখবি যে তুই আগে যা চিন্তা করছিস সেগুলা খুবই মানে অবসলিট মানে লাগে, বলার বাচ্চা মতো লাগে, চিন্তা ছিল না। হ্যাঁ, বাচ্চা ইম্যাচিউর বাচ্চা জিনিস লাগে, ছিল। না ডেফিনেটলি আমি এখন স্টোরিটা চিন্তা করি এবং এখন দেখি যে টুইস্ট ছাড়া, তিন চারটা টুইস্ট ছাড়া আসলে কেউ দেখবে না আমাদের প্রজেক্ট ভিডিও। সো ইয়া। তারপর ধর স্টোরি টেলিং নিয়ে আরো জিনিসপাতি শিখছিস না এর মধ্যে, যে তোর হয়তো মেইন গল্পটা সেমই থাকবে, কিন্তু তার মধ্যে টার্ন অফ ইভেন্টস কেমনে হবে সেটা নিয়ে এখন তোর আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে হয়তো। So, তো এই যে স্টোরি টেলিং এর পার্টটা যেটা বললি, সেটা নিয়ে যদি আমি একটু এখন আমাদের মেইন ডিসকাশনের ভিতরে চলে যাই, ভিজুয়াল স্টোরি টেলিং এর এই যে সেই অনেক অনেক বছর আগে থেকে আজ পর্যন্ত মানুষ কিন্তু যা দেখে সবসময় চিন্তা করছে আইদার ইন এনি আর্ট ফর্ম, লাইক সেটা ওই সেই কেভ আর্ট থেকে শুরু করে বা এখনকার যুগের যে ডিজিটাল আর্ট অ্যান্ড ফটোগ্রাফির যে প্রোগ্রেশন হয়েছে বিভিন্ন সময়। তো হাউ ডু ইউ থিঙ্ক ফটোগ্রাফি অ্যাজ আ মিডিয়াম অফ ভিজুয়াল স্টোরি টেলিং, তুই কিভাবে দেখিস? ফটোগ্রাফি ব্যাপারটাকে পেইন্টিং উইথ লাইট এরকম একটা ব্যাপার। কনসেপ্টটা তো হচ্ছে ফটোগ্রাফি, ফটো, ফোটন থেকে মানে লাইট দিয়ে তুই কিছু একটা পেইন্ট করবি। এটার আর্লিয়ার ফর্ম ধরতে পারো হচ্ছে রং তুলি দিয়ে কিছু আঁকা, বা হচ্ছে ওই যে কেভ আর্টের কথা যে বললি, ওটা তো যে আমরা জানি না এখন যে ওই হরিণের পিছে যে বর্ষা নিয়ে দৌড়াচ্ছে এক ঝাঁক মানুষ, ওটা কে আঁকছে, কেন আঁকছিল, ওগুলোর কিছুই আমাদের জানার উপায় নেই। বাট ও শিওরলি কিছু একটা কনভে করতে পারছিল ওটা দিয়ে। অ্যান্ড ওই আমার মনে হয়েছে যে যত আমাদের ব্রেইন ডেভেলপ হয়েছে, আমরা আরো বেশি কমপ্লেক্স টাইপ ফিলিং, আরো বেশি কমপ্লেক্স টাইপ ঘটনা আম, একটা ছবি হিসেবে কনভে করার জন্য বিভিন্ন মিডিয়াম খুঁজে নিছি। তো ওই কেভ আর্টের সময় তখন মিডিয়ামটা ছিল হয়তো পাথর দিয়ে, পাথরের মধ্যে ঘষে ঘষে করা। তারপর আমরা রং আবিষ্কার করলাম, রং আমরা কাগজ আবিষ্কার করলাম, কাগজের উপরে রং দিয়ে দাগাদাগি করা যায়, রঙের বিভিন্ন রকম এলিমেন্ট বের করলাম। তারপরে আমরা পাইলাম যে তুই ফিল্মের মধ্যে লাইট দিয়ে সার্টিন ফর্মে তুই সার্টিন সময়ের জন্য শাটারটা খোলা রাখবি, একটা কিছু আলো ঢুকবে এন্ড ওই আলোটা ওই সময়ের একটা সিন ক্যাপচার করবে। তারপর তুই আবার কিছু কেমিক্যাল রিয়াকশন করে ওটার একটা ফিজিক্যাল কপি বানায় রাখবি। গেল ফিল্ম। আরো সামনে গেল তখন আমরা ডিজিটাল কপির দিকে আগাইলাম। তো আম, হ্যাঁ, ধর ডিজিটাল ছবিতে আপাতত থেমে যাচ্ছি, কারণ এআই এর কারণে জিনিসগুলো অনেকখানি বদলায় গেছে। যে ধর এটা এখন আর ট্রুথ এর রিপ্রেজেন্টেশন হয়তো নাই, বাট আরো আগে থেকেও জিনিসগুলার পলিউশন আসে, বাট সেটা ডিফারেন্ট টপিক, সেটা নিয়ে আলাদাভাবে হয়তো কথা বলা যাবে। বাট ফিলিং কনভে করার বা একটা ঘটনা কনভে করার ব্যাপারটাই আমার মনে হয় ফটোগ্রাফির যে রুট কজটা, যে একটা ফর্ম অফ এক্সপ্রেশন। মানুষ যে কারণে ধর কবিতা লেখে, যে তার সে কিছুটা ফিল করতেছে, ওই ফিলিংটা একটা আম, একটা আর্টের ফর্মে সে প্রেজেন্ট করতেছে, এবং তার কাছে সে যখন ওটা করতেছে তখন এমন না যে সে ওটা মানে আমি ব্যাপারটা কেমনি দেখি যে এক রকমের তাড়না থেকে সে ওটা করতেছে, যে তার তখন সে একটা সুন্দর জিনিস নোটিস করছে বা একটা সুন্দর জিনিস ফিল করছে, তার তখন এটা এক্সপ্রেস করতে হবে। এটা তার এক রকমের নিড, এবং এই নিডটার কনটেক্সটে আমার মনে হয় সব আর্টের আর্টিস্টরাই একই রকমের একটা নিড ফিল করে বলে তারা আর্টটা পার্সু করে। এই যে ব্যাপারটা মানে হচ্ছে, তুই বলি না যে দেখার একটা ব্যাপার, মানে
একই পিকচার বা একই সিনারি, সে আমি হচ্ছে কোনো একটা লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একটা বক উড়ে যাচ্ছে, খুব লো, খুবই কাম একটা লাইট, আমি হয়তো একটা বেঞ্চে বসে আছি বা দূরে কোথাও একজন দুজন বেঞ্চে বসে আছে কথা বলতেছে, হয়তো এই পুরো জিনিসটা আমি দেখতেছি। এখন এইটাই বিভিন্ন পার্সন টু পার্সন ছবি তোলাটা ভ্যারি করবে। দেখা যাবে যে 10 জন যদি 10টা ছবি তোলে, ওখানে একটা ইউনিকনেস চলে আসবে, হয়তো একটা ছবি বা দুইটা ছবি দেখা যাবে যে স্ট্যান্ড আউট করতেছে, তাই না? তাহলে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন অল দিস 10 পার্সনস টেকিং পিকচার অফ দ্য সেম সিন, বাট অনলি ওয়ান স্ট্যান্ডস আউট? এইখানে ব্যাপারটা কি চলে আসে, এখানে ক্রিয়েটিভিটি বা আর্ট থিঙ্কিংটা কিভাবে আমি এই ডিজিটাল ছবিতে আমি রিফ্লেক্ট করে ফেলতে পারতেছি, ওখানে কি দরকার? আচ্ছা, কোয়েশ্চেনটা যদি এমনি নেই যে একটা সিনের 10 জন ছবি তুললো, 10 জনের ছবির মধ্যে আমি দুইটা ছবি আমার দেখে মনে হইলো যে এটা আর্ট হইছে, বাকি আর্টটা হয়তো ছবি হইছে কিন্তু ঠিক আর্ট হয় নাই। যদিও সংজ্ঞাটা খুবই সাবজেক্টিভ, তো হুম মানে হুম। খুবই রিস্কি একটা বর্ডার। ইয়া। বাট কথা বলার স্বার্থে ধরে নিলাম যে দুইটা ছবি ভালো হইছে। দুইটা ছবি ভালো হওয়া মানে কি, ওখানে ধর ওই ছবিটা কিছু একটা গল্প বলতেছে। ওই গল্প বলার পার্টটা মনে হয় ইম্পর্টেন্ট। মানে আম, ছবি অনেকভাবে ভালো হইতে পারে। ধর ধর ছবিটা আমার দেখতে ভালো লাগতেছে, ছবিটার মধ্যে ধর একটা নদী, নদীর উপরে দুইটা বক উড়ে যেতেছে এরকম কিছু। তো বক যখন উড়ে যাচ্ছে, ওই দুইটা বকের মধ্যে কোনো একটা প্যাটার্ন আসলো, বা ওই দুইটা বকের কোনো একটা অ্যাক্টিভিটি আমি ক্যাপচার করলাম, বা হচ্ছে ধর ওই যে মাছরাঙা এভাবে উড়ে গেছে এবং ঠিক পানির সারফেসের উপর দিয়ে যাওয়ার সময়ও একটা মাছ ধরছে। ওই টাইপের ছবিগুলো হ্যাঁ, মাছরাঙ্গার ছবিটা একটা নাইস এক্সাম্পল। ধর হচ্ছে মাছরাঙ্গা আর মাছ, আমি একই ছবির ফ্রেমের মধ্যে মাছরাঙ্গা মাছ আছে এরকম তুলতে পারি, কিন্তু যেই ছবিটাতে মাছরাঙ্গাটা পানি টাচ করছে এবং হচ্ছে মাছটা পাইছে সারফেস থেকে, ওই ছবিটা কিন্তু আমাকে একবার তাকানোর পরে আরেকটু তাকাইতে ইনভোক করবে। তো ওইটা দিচ্ছে কারণ ওই ছবিটা একটা ফিলিং ইনভোক করতেছে। তো ফটোগ্রাফাররা ছবি তুলে, ছবি দিয়ে কথা বলার চেষ্টা করে ওয়ার্ড দিয়ে বলার থেকে। তো এই জন্য ধর এই ছবিটার ক্ষেত্রে ওটা একটা টাইপের ফিলিং ইনভোক করতেছে, আমি বলতে চাচ্ছি, কিন্তু সেটা কি টাইপের ফিলিং এটা বলতে চাই আসলে বলতে পারতেছি না। ধর এই সেন্সে আরো সিরিয়াস থিমের কথা ধর হচ্ছে আম, আম, ধর হচ্ছে আমাদের ওই 90s-এর যে আন্দোলনটা, নুরুল নুরুর যে পিঠে লেখা, এখন ধর ওই আন্দোলনের অনেক ছবি বা অনেক আন্দোলনের অনেক ছবি আসছে, কিন্তু ওই ছবিটা একটা কালজয়ী ছবি হয়ে, কারণ ছবিটার মধ্যে মানে একটা ব্রেভ মাস্কিউলার ইয়ুথ একটা বড়সড় হারকিউলিয়ান স্ট্রেংথের এগেইনস্টে দাঁড়াইছে, এবং সেই ইয়থটা যে অনেকগুলা ছোট ছোট পাওয়ারের একটা কালেকশন, এই ব্যাপারটা ওইখানে রিপ্রেজেন্ট হয়। আম, তারপর ধর রিসেন্টলি গণভবন ভাঙচুর, সেখান থেকে মুজিবের মূর্তি টেনে ফেলার যে ব্যাপারটা, ওই ছবিগুলো, ওটার মধ্যে একটা ছবি মনে হয় রিসেন্টলি কোনো একটা অ্যাওয়ার্ড পাইছে, আমার ঠিক মনে নেই ওই ছবিটা কার, বাট ওই দড়ি দিয়ে মূর্তিটা টেনে নামানো হচ্ছে বা এরকম একটা ব্যাপার, ওই ছবিটা দেখবি একটা কালজয়ী ছবি হয়ে থাকবে। কারণ আশপাশে অনেক ছোট ছোট মানুষ এবং তার মধ্যে একটা গড লাইক ফিগার, এবং ওই গড লাইক ফিগারের একটা পতন, পুরা ব্যাপারটা তোর এটা দেখানোর জন্য ছবিটার সাথে কোনো ওয়ার্ড দেওয়া লাগতেছে না, ছবিটা ইটসেলফ তার কথা বলতেছে। তো বেশিরভাগ সময় আমরা ফিলিং ইনভোক হয় এই ছবিগুলোর পিছে কোন একটা গল্প পাই, তাই ফিলিং ইনভোক হয়। অন দি আদার হ্যান্ড অনেক ছবি ভালো লাগে কারণ জাস্ট ওগুলো অ্যাস্থেটিক্যালি প্লিজিং, যেমন ধর সুন্দর একটা সকালে তাজমহলের ছবি এরকম। um, তো তবে এখানে তো ফটোগ্রাফারের নিজস্ব কিছু, যেমন ওই ছবিটাকে বা সে ফর এক্সাম্পল আমি যদি এভাবে চিন্তা করি
যে একটা ছবিতে তো অনেকগুলো কন্টেন্ট থাকতে পারবে, সেই কন্টেন্টের অনেক প্লেসমেন্ট থাকে, তাই না? তারপর হচ্ছে একভাবে ফোকাস নিতে হবে, বা কিভাবে ফুল ফ্রেমে কোনগুলো কিভাবে পার্সপেক্টিভে থাকলে ছবিটা হয়তো নর্মাল ছবি থেকে বেশি তোকে কোনো একটা ফিলিংস ইনভোক করবে, বা কোনো একটা কথা বলবে, বা কোনো একটা এক্সপ্রেশন তোকে হচ্ছে আরো ক্লিয়ারলি দিবে। ওই ব্যাপারটা জানার জন্য ব্যাকরণ জানাটা কতটুকু জরুরি, রাদার দেন লাইক একজন ফটোগ্রাফার সে খুব ওয়ার্কশপ করে অনেক কিছু একদম ব্যাকরণ মেনে টেনে এই ছবিগুলো তুলছে, ওকে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ গুড। বাট এমন তো অনেক সময় এমন হতেই পারে যে সে হয়তো এত কিছু না জেনে ছবি তুললো, বাট তার চিন্তা চেতনায় মনে হয়েছে যে এইভাবে যদি আমি একটা ছবি তুলি এই এই পার্সপেক্টিভে, দেন দ্যাট উইল লুক গুড, অ্যান্ড দ্যাট মে বি sometimes better than some well educated photographers. It sometimes happens, right? সো হুম হুম হুম, সেক্ষেত্রে অবশ্যই। আসলে এই যে স্টাইলটা, তারপর হচ্ছে সেন্স অফ পার্সপেক্টিভ, এই জিনিসগুলো কতটুকু কাজ করে, হয়তো আরো তুই ইয়া এই ফটোগ্রাফির জানরাতে বা হচ্ছে এদের ওয়ার্ডস গুলোতে তুই আরো এক্সপ্লেন করতে পারবি, তুই যদি বলিস এই ব্যাপারটাতে। Does that make sense? আম, Like কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় প্রশ্নটা বুঝতে পারতেছি, এবং প্রশ্নটার মানে আমি উত্তরটা আসলে এমনি দিতে চাই যে ধর, লার্নিং হাউ টু লার্ন একটা ব্যাপার আছে না? যে হুম ধর হুম তুই রিসার্চ করতে গিয়ে অনেক কিছু জানছস, যে হুম নলেজ বিল্ড আপ হয় কেমনে। হুম সেই কারণে তো ধর তোর হয়তো ওই যে নলেজ ক্লাসিফাই ক্যাটেগরাইজ করে রাখার ওই নিড গুলা ক্রিয়েট হয়েছে, তখন তুই হুম হুম টুলস ফুলস খাটাইছিস। এখন আহ, কোনো কিছুর, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে গ্রামার শেখার কথা আসলেই আমার মনে হয় যে গ্রামার শেখাটা, ওই যে ডানিং ক্রুগার ইফেক্টটা যে আছে, হুম ওটার হুম আপওয়ার্ড স্লোপটার সময় আমরা এরকম ভাইবে থাকি যে আমার গ্রামার দরকার নাই। হুম কারণ তখন আমরা আমাদের গ্রামার ছাড়া আমরা যা করতে পারি সেটাকে আমরা একটু ওভার এস্টিমেট করি। আমি বলবো না অনেক ওভার এস্টিমেট করি, অনেকেই বর্ন গিফটেড ট্যালেন্টেড অনেক মানুষজন আছে, কিন্তু গ্রামার ছাড়া যা করা যায়, গ্রামার জেনে গ্রামার ভাঙতে পারলে তার থেকে বেশি জিনিস করা যায়। লেট মি পুট ইট দিস ওয়ে, যে গ্রামার শেখার মানে এই না যে তুই গ্রামার ফলো করেই সবকিছু করবি। ইন দিস কেস ফটোগ্রাফি কন্টেক্সটে গ্রামার শেখা মানে তুই সবসময় গ্রামার মেনে ছবি তুলতে হবে এমন না, কিন্তু গ্রামার জানা থাকতে তুই একটা প্যাটার্নে ফেলে কমন একটা সিন থেকে হয়তো একটু বেশি ইমোশনালি ভিউয়ারকে কানেক্ট করবে, এরকম ছবি তখন তুই হয়তো দিতে পারবি। তো ধর এই গ্রামারের মধ্যে, মানে কমন গ্রামার্স এর মধ্যে ধর যে ফটোগ্রাফি মানে লাইট বোঝা, যে হুম সকাল দুপুর রাত কখন লাইট কিরকম থাকে, লাইট কোন দিকে থাকলে শ্যাডো কেমন থাকে, আম, ছবির মধ্যে টেক্সচার বা প্যাটার্ন, বা ওই যে ধর অনেক রকমের কম্পোজিশন টেকনিক্স, গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই টাইপের জিনিসগুলা তুই আসলে এগুলা নিয়ে কথা, মানে এই স্পেসিফিক রুল গুলা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ এগুলার জানার জন্য অনেক রকম টিউটোরিয়াল আছে। আমি ধর হচ্ছে প্রফেশনাল ওয়েতে শিখতে গেলে পাঠশালা, কাউন্টার ফটো, তাদের হচ্ছে ফটোগ্রাফির ডিগ্রি আছে। বাট আমার ক্ষেত্রে আই ওয়াজ ব্লেসড টু হ্যাভ আ লট অফ সিনিয়র্স অ্যান্ড ফ্রেন্ডস যারা জিনিসগুলো নিয়ে আমার থেকে অনেক বেশি প্যাশনেট ছিল, অ্যান্ড তাদের থেকে অনেক রকম নলেজ আমি অনেক ইনফর্মাল ওয়েতে পাইছি। তার হুম আমার ক্ষেত্রে সেটা শেখার, বিভিন্ন রকম ফটোগ্রাফির জিনিসপাতি শেখার একটা নাইস ওয়ে ছিল হচ্ছে ভাইদের সাথে পুরান ঢাকায় ফটো আঁকে যাওয়া। আমরা ধর হুম যাচ্ছি, ছবি তুলতেছি, চিলটিল করতেছি সদরঘাটে, নতুন রকমের স্ট্রিট ফুড টাইপের জিনিসপাতি খাচ্ছি, ওখানে মানুষের লাইফ টাইপ দেখতেছি, তার মধ্যে মধ্যে ছবি তুলতেছি এবং দেখতেছি যে অমুক ভাই কি করতেছে ওই সিন, ওই সিচুয়েশনে। অ্যান্ড হচ্ছে ধর একটা আহ, ধর স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা কথা আসে যে তুই গ্রামার তো জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু তুই মানুষের সাথে কেমনে কানেক্ট করতেছস এইটা আসলে তখন খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। হুম এন্ড ওই ধর মানুষের সাথে ইন্টারাকশন ব্যাপারটাই তোকে একটা সিম্পল, একটা মানুষের দূর থেকে একটা ছবি, এটার জায়গায় তোকে আরো ক্লোজলি তার সাথে ইন্টারপার্সোনালি কানেক্টেড হয় এরকম একটা ছবি দিতে পারে। আম, হ্যাঁ, ধর এটা একটা ব্যাপার। তারপর ধর ওই হিউম্যান কানেকশনটা, হ্যাঁ,
আমি আসলে বলবো হিউম্যান কানেকশন ব্যাপারটা সব রকম, নট জাস্ট স্ট্রিট, সব রকম ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। ইভেন ধর ধর ওয়েডিং ফটোগ্রাফি কয়েক বছরের জন্য প্রফেশনালি করার চেষ্টা করা হয়েছে দেশে থাকতে, তারপর তো চলে আসলাম। আম, এবং ওই সময়টাতে দেখতেছিলাম যে ব্রাইড গ্রুমের সাথে কিভাবে কথা বলবো, তাদের সাথে কিরকম অ্যাটিটিউড রাখবো, এবং মানে তাদের সাথে যত কুইকলি একটা ক্লোজ কানেকশন বিল্ড করতে পারবো, আমি তাদের থেকে তত বেশি ফ্রি অ্যান্ড তত বেশি পার্সোনাল পোজ পাচ্ছি। অ্যান্ড ধর এই Exactly. পোজ মানে খুব ইন্টিমেট পোজ সেটাও বলতেছি না, ধর হাসিটার অথেন্টিসিটিটাই অন্যরকম হয়ে যায় যখন Right. তুই ক্লোজ কানেকশনটা বিল্ড করে যেতে পারতেছিস। মানে ইটস নর্মাল, দে ফিল দ্যাট ইউ আর সেফ। তো সেটা দেখ, দেখা আইস যায়। ব্রেকিংটা হয়ে গেলে তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তুই হয়তো একটা সিন বোঝাতে চাচ্ছিস, হয়তো তারা আরো দ্রুত এটাকে ইন্টারনালাইজ করে নিল, বা আরো তারা এটাকে আরো মানে খুব জড়তাটা থাকলো না, মনে করো যে ওকে নাইস ইজ গোয়িং, ফ্লোটা ভালো হইলো আর কি, সেটা ওই ইন্টারপার্সোনাল কানেকশনটা আরো হেল্প করে। নিজের ওয়েডিং ফটোগ্রাফির সময় আমি এটা খেয়াল করছি। তো ইটস ইম্পর্টেন্ট। হ্যাঁ। সো এইটার সাথে আমি যেটা তুই যেটা বলছি ইন্টারপার্সোনাল কানেকশন বা সামথিং, এখন মনে কর যে একটা গ্যাদারিং এ বা এরকম একটা বিয়ের অনুষ্ঠানে দেখা গেল যে সে পিতা তার মেয়েকে বিদায় দিচ্ছে, ওইটা একটা ছবিতে একজন ফটোগ্রাফার একটু হয়তো সাদা কালোতে একটু নিল একটা ব্যাপার, যেখানে হচ্ছে বাবা মুখ লুকাচ্ছে, হ্যাঁ, ওইদিকে হচ্ছে আহ, মানে ব্রাইড এন্ড গ্রুম চলে যাচ্ছে, সামথিং এরকম একটা কিছু একটা নিল। আবার আরেকটা ছবি খুবই কালারফুল, বাচ্চারা মানে খুব খেলতেছে, দৌড়াচ্ছে, হয় না যে কোনো একটা অনুষ্ঠানে গেলে বেশ কিছু বাঞ্চ অফ বাচ্চারা থাকে, দৌড়াতে থাকে। তো ওই আবার কোথাও হচ্ছে খুব নাচা গানা চলতেছে, তো কালার বা হচ্ছে সেলিব্রেটিং লাইফ, এই যে দেখ দুইটা ডিফারেন্ট টাইপের ছবি। একজন ফটোগ্রাফি হয়তো তুলতেছে, বাট দুইটা ডিফারেন্ট ইমোশনটাকে সে রিপ্রেজেন্ট করতেছে। আবার ওই একই ছবি ডিফারেন্ট স্টাইলে তোলা যায়। আমি এখানে এই স্টাইল কথাটা আনতেছি এই কারণে যে আমি এটা একটু জানতে চাই যে ওভার টাইম একটা সময় ছিল না যে ওয়েডিং ফটোগ্রাফিতে হচ্ছে বা ভিডিওগ্রাফিতে ওই যে বর বা বউয়ের ছবি এরকম অনেকবার সার্কুলেট হবে, তারপর জুম ইন জুম আউট হবে, এরকম একটা ব্যাপার স্যাপার তখন আগে ছিল। এখন জিনিসটা আরেকটু সিনেমেটিক হয়ে গেছে, হয়তো সামনে আরেকটু চেঞ্জ হবে। তো এই যে এটা যেমন একটা, আবার অনেকে বিভিন্ন স্টাইলের ছবি তোলে, কেউ খুব সাদা কালো নয় টাইপের, আমি এই নামটা খুব পছন্দ করি না, আমার এই ধরনের ছবি ভালো লাগে। বাট আবার অনেক কালারফুল ছবি থাকে, আমি জানি না সব স্টাইলগুলোর নাম। তা আমি তোর কাছে একটু জানতে চাচ্ছি যে উইথ টাইম, লাইক আজ থেকে 10 বছর আগে যে স্টাইলগুলো মেনটেন খুব বেশি পপুলার ছিল, এখন কোন ধরনের স্টাইলগুলোতে কনভার্ট হয়েছে, বা ওইগুলাই আবার ভিন্নভাবে পপুলারাইজড হয়েছে কিনা, এই প্রোগ্রেশন অফ স্টাইল ইন ফটোগ্রাফি, এই জিনিসটা আমি তোর কাছে একটু জানতে চাচ্ছি যে তোর আলোকপাত মানে কি, তোর কি আইডিয়া এটার ব্যাপারে। তুই তো মেইনলি ওয়েডিং ফটোগ্রাফির কথা বললি, তো তার মধ্যে ট্রেন্ডের যে চেঞ্জটা হয়েছে, আম, বড় করে মার্ক দিয়ে বলতে গেলে, ধর ওই যে ছবি, ভিডিওর মধ্যে ছবি, মানে জামাই বউ ঘুরে ঘুরে আসতেছে, পাখির পিঠে চড়ে যাচ্ছে। তো ওইটা একটা যুগ গেছে। And ওই যুগ থেকে ধর ওটা একটা মার্ক দেওয়া যায় যে এটা একটা যুগ। বাট এর পর থেকে ওই যে নয়ার টাইপের মধ্যে এর মাঝে একটা বড় সময় গেছে, সেটার মধ্যে ধর কোনো কোনো স্পেশাল আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক হয় নাই হয়তো। বাট একটা জিনিস কমন সবসময় ছিল, যেটা হচ্ছে যেটা ধর বেশিরভাগ মানুষ চাইছে বলে আমার মনে হয়, যে বিয়েতে কারা আসে, মানে বিয়ের ওই ওভারঅল একটা সেন্স অফ প্লেস, সেন্স অফ টাইম। অনেক বাচ্চা খেলতেছে, যে ওই বাচ্চার জয়াস একটা ছবি দেখা আমার জন্য ভালো ব্যাপার, কিন্তু যার বিয়ে তার জন্য কিন্তু ওই বাচ্চাগুলা কে, ওইটাও একটা ব্যাপার। তো ওই আম, ধর ফ্যাশন ওয়েডিং ফটোগ্রাফির স্টাইল বলতে ওই পাখির পিঠে চড়ার পরে নয়ার টাইপের, এর মাঝে ধর একটা টাইপ প্রবাবলি একটু আর্টসি, একটা বিশাল ফ্রেমের মধ্যে ছোট করে এক জায়গায় জামাইবো,
এরকম একটা ধারা, ধর অভিজিৎ নন্দী অ্যান্ড হচ্ছে ধর চিত্রগল্প, তাদের এরকম অনেক ছবি টবি দেখবি। হুম এখন আই থিঙ্ক তারা সেটা থেকে, সেটা আছে, মানে এমন না যে ওটা বন্ধ করে দিছে, বাট সেটা আছে, বাট এর বাইরে ধর আম, হালকা ডিফিউজড ফ্রেম, ডিফিউজড একটা ইয়া বসানো, ফিল্টার বসানো, ধর ছবিটার মধ্যে হালকা একটা ফিল্ম ফিল্ম একটা ব্যাপার, সাদা পার্টটা হালকা একটু ওয়াশড আউট ফেডেড, এরকম একটা ব্যাপার। আম, এখন আই থিংক এরকম একটা কালচার চলতেছে যে ফিল্ম লুকিং একটা ছবি। এখন এইটা যখন বললাম, এর মধ্যে আমি আসলে ওয়েডিং থেকে একটা জেনারেল ছবির মধ্যে ট্রানজিশন নিয়ে ফেলছি। কারণ ফিল্ম টাইপের যে ব্যাপারটা, এটা আমার মনে হয় সব ধরনের ছবির ক্যাটাগরিকেই একটু নাড়া দিছে। যে ও, ধর ফ্যাশন, যে এভরি 15-20 ইয়ার্সে যে রিকারিং ভাবে ঘুরে আসে না, হুম হুম ফিল্মের ছবি এরকম একটা ব্যাপার দিছে আমার মনে হয়েছে। আম, ধর ফ্যাশন ফ্যাশন ফটোগ্রাফি, বা ধর আম, তুই তুই কমনলি ইনস্টাগ্রামে যেই টাইপের ফিল্টার অ্যাপ্লাই করস, বা হচ্ছে মুভি মুভি টুভি, ধর মডার্ন, তুই জেনজিদের বানানো যেই সব ছোট, আম, ধর মানে আর্ট পারপাসে যেসব রিলস বা শর্ট ফিল্ম বানানো, সেখানে দেখবি যে একটা ফিল্ম টাইপের একটা লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আই থিঙ্ক এটা এখন একটা হাইপ Trend. থিং। এন্ড আমারও ভালো লাগে হাইপ বলে, আসলে ব্যাপারটাকে ডিসকার্ড করতে চাই না, ব্যাপারটা আমার ভালোই লাগে। এটা অ্যাকচুয়ালি একটা টাইমকে রিপ্রেজেন্ট করে, যেমন ওই যে গোল গোল ঘুরলো, এটা একটা টাইম। এখনকার এই যে হ্যাঁ, আর্টসি বা ফিল্মসি যে ব্যাপারটা, এটা একটা এই টাইমটাকে রিপ্রেজেন্ট করতেছে। হয়তো সামনে এমন হতে পারে একটু লাইক এরকম সায়েন্স ফিকশনই টাইপ, লাইক হচ্ছে এরকম হতে পারে যে হচ্ছে সাইবার পাঙ্ক। একটু মানে টেকনো টাইপের জিনিসপাতি হতে পারে, লাইক যেমন হচ্ছে এলিয়েন টাইপের জিনিসপাতি থাকে না, ওইটার যে মুভিগুলোতে যেরকম স্টাইল মেনটেন করে, হয়তো দেখা গেল যে কয়েক বছর পরে ওইটা হুম, হুম। করতেছে। সো এটা তো আমি হ্যাঁ, মানে ওয়েডিং ফটোগ্রাফির কথা বলবো। এখন তো অনেক টাইপের ফটোগ্রাফি আছে, অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আর অনেক টাইপের। তো উম, তোর যদি বলি যে তুই কত ধরনের এক্সপ্লোর করছিস, বা তুই যদি দেখিস যে বাকিরা যারা করছে, কোন জিনিসগুলো তোর মনে হয় যে এক্সপ্লোর করতে পারলে ভালো হয়, বা তোর সামনে ইচ্ছা আছে, মানে এটা নিয়ে যদি একটু বলিস, বিভিন্ন টাইপস অফ ফটোগ্রাফি। আচ্ছা, কঠিন প্রশ্ন। কারণ অ্যাস্ট্রো ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, ধর এগুলোর জন্য বেশ স্পেশালাইজড অপটিক্যাল এলিমেন্টস লাগে। হুম হুম। এটা তো, ধর তুই একবার বলছিলি তোর অ্যাস্ট্রো ফটোগ্রাফির ইচ্ছা ইন্টারেস্ট আছে, আছে। আই ডোন্ট নো, লেটস সি। হ্যাঁ, তো ওটা ওটা করতে গিয়ে তোর দেখবি যে মানে 500-600 mm লেন্স লাগতেছে। কোয়াইট অ্যান এক্সপেন্সিভ হবি, আই উড সে। অ্যাস্ট্রোফটোগ্রাফি আমার হচ্ছে জিনিসগুলা নাসার পেজ থেকে পড়তেই মজা লাগে। আমার জিনিসগুলার ছবি তোলার ইন্টারেস্ট হয় নাই কখনো। আম ম্যাক্রো ফটোগ্রাফি আরেকটা টাইপ, যেটা আমাদের সাথে অনেককে করতে দেখছি, এবং আমার তাদের ছবি দেখতে ভালোই লাগতো, কিন্তু আমার কখনো মনে হয় নাই যে আমি ওইটা করতে চাই। বরং আমার অ্যাকচুয়ালি আমার নিজের, ধর আমাদের আই থিঙ্ক আমার এবং আমার ব্যাচের যারা আছে বুয়েটের, বুয়েট পিএস থেকে বা সমসাময়িক সময়ে অন্য ভার্সিটি থেকে বের হওয়া, বা মানে ফটোগ্রাফির সাথে কানেক্টেড ছিল, আমাদের সময় আমরা হেভিলি ইনফ্লুয়েন্স হয়েছিলাম স্ট্রিট ফটোগ্রাফি দিয়ে। এবং এটার একটা বড় রিজন হচ্ছে আমাদের যেই বড় ভাইদের আইডল হিসেবে দেখতাম তখন, এবং আহ, এখনো দেখি অনেককে, আহ, তাদের স্টাইলটা, তাদের মানে এজটাই ছিল হচ্ছে স্ট্রিট ফটোগ্রাফি। আম, এখন স্ট্রিট মানেই হচ্ছে তোর মেইন এলিমেন্ট মানুষ, মানুষ উইথ লাইট শ্যাডো স্টাফ। তো আমি ওটাই করছি, স্ট্রিট ফটোগ্রাফি করে করে। তারপর দেখছি যে আলটিমেটলি দেখছি, এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে যে তুই আর্টের এক্সপ্রেশনের কোনো একটা প্র্যাকটিস নিলে আলটিমেটলি কনভার্জ করবি এমন কিছুতে, যেটাতে তোর যেটাতে তোর মানে একেবারে অথেন্টিক কোর ইন্টারেস্ট আছে। তো আমি স্ট্রিট করার চেষ্টা করছি, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে আমার কোনো স্ট্রিট ফটোগ্রাফি স্ট্রিট হয় নাই। এন্ড আমি জানি না এখন অন্য যেসব ছবি তুলি সেগুলোর কোনো কিছু ভালো হয় কিনা, কিন্তু আমার ছবি তুলতে ভালো লাগে আলটিমেটলি দেখছি যে
আমি যেখানে আসি সেটার কোনো স্টিল এলিমেন্টের ছবি, সেটা ধর একটা সেট আপ বসায় হইতে পারে। আম, যে ধর একটা মানে ধর আমার একটা টাফ টাইম যাচ্ছে, আমি তখন কোন একটা ছবি তুললাম যেটা দিয়ে আমি আমার যে টাফ টাইম যাচ্ছে এই টাফ টাইমটার রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। বা ধর আমি কোন এক জায়গায় বেশ রিল্যাক্সড হ্যাপি আছি, তখন আমি হচ্ছে ওই যে নদীর উপরে বক উড়ে যাচ্ছে এরকম কোন মুডের একটা ছবি তুলতে যাচ্ছি। আম, তো লাইক তো এমন ওখানে হতে গিয়ে পারে, কনভার্স করছে। হুম লাইক এমন হতে পারে যে মনে হচ্ছে যে একবার এমনি আমরা ক্যাজুয়ালি আলাপ করতেছিলাম যে একটা ছবি তোর একটা ইমোশনকে রিপ্রেজেন্ট করতেছে, কান্না, হাসি, দুঃখ, ব্যথা বা সামথিং লাইক দ্যাট। হুম। তুই কি এই ধরনের গুলাতে বেশি আগ্রহী ছিলি বা হচ্ছে ট্রাই করছিস, এক্সপ্লোর করছিস? বা তুই বলতেছিলি যে একজনের ছবি তোর এরকম ভালো লাগতো, সে নিজেরই ফটোগ্রাফি করতেছে বাট বিভিন্ন এক্সপ্রেশনে ডিফারেন্ট ছবি ডিফারেন্ট ইমোশনটাকে রিপ্রেজেন্ট করতেছে, এরকম ব্যাপার কখনো এক্সপ্লোর করছিস কিনা? মানে এইটাই হচ্ছে গোলটা, কিন্তু কতটুকু করতে পারছি আমি জানি না। কারণ আমি যখন ওই প্রখ্যাত ফটোগ্রাফারদের ছবি দেখি, তখন ধর ছবিটার সাথে কোনো ওয়ার্ড লাগে না, ছবিটার মধ্যে এটা ক্লিয়ার থাকে যে এটা একটা ধাক্কা দেওয়া। ধর তুই জোকার মুভির অনেক এরকম এরকম ছবি দেখবি অ্যাকচুয়ালি। এই সেন্সে আমার মনে হয় যে ছবি টবি তোলার জন্য উম, ভালো ডিরেক্টরের, ভালো ভালো মুভি মেকারের কাজ দেখাটা একটা ভালো জিনিস। ধর ওখানে অনেক নাইস ফ্রেম থাকে, এবং ওখানে তো ধর ভিডিও হচ্ছে ধর একটা সিকোয়েন্স মাথায় রেখে বানায়, এবং ওগুলা মোস্ট অফ দ্য টাইম ভালো ক্রিয়েটরের হইলে আরো ওয়েল থট আউট থাকে। যাক, জোকারের এরকম ভালো ভালো শট আছে। তারপর অন রিলেটেড নোট, আর হচ্ছে ম্যাগনামের একটা স্টোরি আছে ওখানে, মানে ম্যাগনাম মানে ফটোগ্রাফির একটা ব্লগ যেটা হচ্ছে 100+ ইয়ার্স ধরে আছে। এবং এটা একটা আর্কাইভ, যেখানে ধর আমি একটা স্টোরি দেখছিলাম, সেটা হচ্ছে ফটোগ্রাফার সে একটা সার্কাস পার্টির ব্যাকড্রপ, মানে সার্কাস পার্টির ব্যাকগ্রাউন্ডে সে হচ্ছে ওই সার্কাস গ্রুপের সাথে অনেকদিন থাকছে। অ্যান্ড ওই সময়ের মধ্যে সে ওখানে আম, বামন জোকার একজন, তার কিছু ছবি তুলছে ওখানে। কিছু ধর আম, রঙ্গমঞ্চ টাইপের ব্যাপার ওখানে হচ্ছে, কিছু মেয়ে তাদের ছবি তুলছে বেশ ক্লোজলি ইন্টারপার্সোনাল, এবং তারা যেহেতু আম, সে যেহেতু তাদের সাথেই ওখানে ছিল, দে স্টার্টেড টু ফিল সেফ অ্যারাউন্ড হিম। সো এমন অনেক ছবি পাইছে যেটা ধর তাদের একটা বিমর্ষ সন্ধ্যায় সে কোন একটা মেয়ে কোন একদিকে তাকায় আছে, বাট হচ্ছে তার পরনে সার্কাসের জামা। আম, তারপর ধর জোকার, জোকার যে আছে ওই বামুন জোকার যে, সে হচ্ছে ধর ডিউটি থেকে একটা ব্রেক নিয়ে সে হচ্ছে একটা সিগারেট খাচ্ছে। এবং সে সিগারেটটা যখন খাচ্ছে তার একেবারে সামনে থেকে এখান থেকে ছবিটা তোলা, কিন্তু তার চেহারার মধ্যে ওই বিমর্ষতাটা ক্লিয়ার, যে সে অনেকটা দায়িত্বের চাপে কাজের চাপে ফসে গেছে টাইপের যে ব্যাপার। সো ওই, এবং বাংলাদেশি অনেক ফটোগ্রাফারের এরকম অনেক কাজ আছে। ইনফ্যাক্ট জিএমবি আকাশের অনেক ছবি এরকম দেখবি যে তার সাবজেক্টের ফিলিং দেখা যাচ্ছে ছবিতে। এম আর হাসান ভাই একজন আছেন, উনি আম, উনি বেশ কিছু ভালো ভালো ছবি তুলছিল, মানে উনি উনি আসলে লেজেন্ডদের একজন। উনার ভালো ভালো ছবি আছে। বাট হ্যাঁ, মেইন পয়েন্টটাতে ঘুরে আসি যে আম, আমার মনে হয় আমি ওই ফিলিংটাই ক্যাপচার করার ট্রাই করে আসছি, কিন্তু আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল। এবং অনেক ভালো ভালো এক্সাম্পল আছে যেখানে এই ব্যাপারটা দেখা যায়। ইউ আর বিং হাম্বল। আমি তোর ছবি দেখছি, আই হ্যাভ ভেরি গুড ফিলিংস অ্যাবাউট ইট। এবং তোর একটা ইয়ে আছে বিসি, মানে হচ্ছে লাইক তোর ফেসবুকে একটা অ্যালবাম। আরো মাঝে 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 বিভিন্ন সময় তুই একটা ইয়ে করছিলি না যে একটা ইয়ারে কতগুলো ছবি তুলতেছিস, মনে আছে যে সংখ্যা ও 16 আচ্ছা আচ্ছা সামথিং? আচ্ছা আচ্ছা, ওইটা একটা হ্যাঁ। তোর প্রজেক্ট ছিল বোধহয়। ইজ ইট গোয়িং অন রাইট নাও? এটা তো মনে হয় 2 বছর করছিলাম, তারপর দেখলাম যে 365 পর্যন্ত, 365 কি 3 ডিজিটেই নেওয়া যায় না ব্যাপারটাকে। মানে এটা ধর লাইফের ওয়ান অফ দোজ ডাউন টাইমস,
যে সময় হচ্ছে আমার মানে ল্যাব বাসা এর মধ্যে থাকি, আর কোথাও যাওয়া হয় না তো। ল্যাবের আশপাশে হাঁটতে গেলে কিছু ছবি তুলি একটা দুইটা, বাসার আশপাশে কোনো কিছু দেখে মনে হইলো এটা একটা ছবি তুলি, এরকম। তো ওই জিনিসগুলো করে খুব মজা হয়েছে। কিন্তু আম, জিনিসগুলো আসলে আরেকটু সিরিয়াসলি নিতে হবে। এবং তোর এই এপিসোডের ইনভাইটেশনটা আমাকে আমার ফটোগ্রাফার এন্টিটিটা নিয়ে বেশ ভাবাইছে। এবং মানে একটা একটা আম, একটা কলিং ফিল করছি আর কি, ইনার কলিং যে আমার আসলে আবার ছবি টবি তোলা ব্যাপারটা সিরিয়াসলি করা দরকার। বাহ, তাহলে তো আমি বলবো যে এই এপিসোডটা আরো অনেক এরকম ফটোগ্রাফার বা এনথুজিয়াস্টিক ফটোগ্রাফার বা ফটোগ্রাফি শিখতে যাচ্ছে, এই ডেটা এক্সপ্লোর করতে যাচ্ছে, অনেককে ইন্সপায়ার করবে, রাইট? এরকম করলে তো খুব ভালো, এবং তাদেরকে যদি দেওয়ার মতো কিছু বলতে পারি তাহলে তো আমার ভালো লাগবে। অলরেডি দিচ্ছিস। সো আমি যদি আরো পরের ইসে যাই, যে এই কথার সূত্র ধরে বলবো, যেমন তুই বললি না যে ল্যাব বাসা ইটস এ কাইন্ড অফ আ স্কেপ ফ্রম দিস রিডান্ডেন্ট লাইফ স্টাইল। তো অ্যাজ আ হবি, অ্যাজ আ প্রফেশন, এখনকার যুগে তুই ফটোগ্রাফিকে কিভাবে দেখিস? আম, এখনকার মানে ফটোগ্রাফির কনটেক্সটে ফটোগ্রাফি খুব একটা চেঞ্জ হয় নাই। আমি যেই চেঞ্জ গুলা নোটিস করছি, ধর ট্রেন্ড বা হচ্ছে 5 বছর আগে আমরা যে সব ছবি তুলতাম, যেই টাইপের ছবি তুলতাম, বা যেরকম আম, যে স্টাইলের দিকে ডিফল্টে যেতাম, হুম। সেগুলা থেকে একটা মেজর ডিফারেন্স নোটিস করছি হচ্ছে এখনকার জেনারেশনের নেটিভ ডিফল্টটা হচ্ছে ফোন ভার্টিক্যালি রেখে ছবি তোলা, ছবি বা ভিডিও যাই হোক। এবং এই জিনিসটা ধর আমরা যখন ছবি টবি তোলা শুরু করছি, মানে আমি যখন ছবি টবি তোলা শুরু করছি 2012 13 11 12 এরকম টাইমে, মানে ক্যামেরা নিয়ে ছবি তুলতে যাব এরকম ব্যাপারটা নিয়ে যখন সিরিয়াস হয়েছি, তখন তখন আমরা ফোন ভার্টিক্যাল রেখে ছবি তোলার ব্যাপারটা খুবই ধর খুবই ঘৃণ্য চোখে দেখতাম। কিন্তু ওভার দ্য ইয়ার্স, যেহেতু ছবিটার প্রেজেন্টেবল প্যালেটেবল করার জায়গাটা হয়েছে সোশ্যাল মিডিয়া, প্রাইমারিলি ইনস্টাগ্রাম, ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম আমার মনে হয় ছবির জন্য, ছবি ডেমনস্ট্রেট বা ডিসপ্লে করার জন্য একটা মোর অ্যাপিলিং প্ল্যাটফর্ম। এবং ইনস্টাগ্রাম যখন প্রথমে স্কোয়ার এন্ড দেন পরে ভার্টিক্যাল ব্যাপারটাকে আনলো, তখন আই থিঙ্ক ওই সময় থেকে যারা ফোন নেটিভ হিসেবে বড় হয়েছে, হুম। তাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাই প্রাইমারি প্রাইমারি স্টাইল হয়ে গেছে। অ্যান্ড আমার সব ধারণা ভেঙে দিয়ে ভার্টিক্যাল আর্টের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আমি দেখি প্রত্যেক দিনই সোশ্যাল মিডিয়ায়। ধর ইনস্টাগ্রামে তো হাজার রকমের কন্টেন্ট দেখা যায়। আম, তো ভার্টিক্যালের ব্যাপারটা একটা নোটিসেবল থিং। এর সাথে আর আরেকটা জিনিস আসছে, ধর আমরা কোথাও গেলে একটা ছবি তুলতাম, কোনো জিনিস ভালো লাগলে একটা ছবি তুললাম। আম, এখনকার আই থিংক ডিফল্ট স্টাইলটা হচ্ছে একটা শর্ট ভিডিও করে ফেলা, হুম। যাতে অনেকগুলো ভিডিও কম্বাইন করে পরে হচ্ছে সে সারা দিনের বা তার হচ্ছে সারা কয়েকদিনের ট্রিপের একটা সিঙ্গেল ভিডিও বানায় একটা সামারি বলে রাখতে পারে। এই ট্রেন্ডটাও আমার আম, বেশ ভালোই মনে হয়েছে, যে একটা ছবি মানে ফর ফর আ গিভেন পার্সন, ছবির থেকে ভিডিও দিয়ে গল্প বলাটা সহজ। এবং সে যদি ভিডিও শর্ট ভিডিও রেকর্ড করে আলটিমেটলি ওই সামারি বানায় তার নিজের জন্য একটা আরো রিকল করার মতো একটা জিনিস বানায়, তাহলে তো দ্যাটস নাইস। আমরা তো ছবির অ্যালবাম বানাই ওই সময়টা রিভিজিট করার জন্য। someone else is doing that with a video, and I appreciate that. এই দুইটা সিরিয়াস ডিফারেন্স মনে হয়েছে আমার 5 বছর আগের থেকে এখনকার সময়ের মধ্যে। তো উম, মানে এখন এই জিনিসটা আমারও, আমার একটা জিনিস খুব ভালো লাগে এখন, যেটা হচ্ছে ওই যে তুই যেটা বলতেছিলি যে ছোট ছোট যে রিল বানাচ্ছে বা শর্টস বানাচ্ছে, এবং এগুলো থেকে অনেক ইনফরমেটিভ কিছু করতেছে। যে সে ফর এক্সাম্পল কেউ কোথাও কোথাও একটা জায়গায় ঘুরতে গেল, সেই এই ঘোরাটার 3 ডে ইটিনারি আর 5 ডে ইটিনারি বানাচ্ছে, একসাথে সে ঘুরতেছে, ওইটাকেই সে হয়তো একটা বিজনেস কন্টেন্ট হিসেবে ইউজ করতেছে। আবার এই যে প্রোডাক্ট ফটোগ্রাফি,
বা হচ্ছে প্রোডাক্ট ভিডিওগ্রাফি, রিল বানাচ্ছে কোনো একটা প্রোডাক্টটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটা তো বেশ ভালোই হয়েছে। একটা ক্যান বা কোক বা এই টাইপের জিনিসগুলোর হচ্ছে কি হচ্ছে যে ভিডিওগ্রাফি করতেছে, আমি একটা অ্যাডভার্টাইজ বানাচ্ছি, সো অ্যাড কন্টেন্ট বানাচ্ছি। ওইখানেও তো ওই ব্যাপারটা, ওই নলেজটা দরকার হয় বা ওই আর্টিস্টিক মাইন্ডসেটটা দরকার হয় বা প্রোডাক্ট মাইন্ডসেটটা দরকার হয়, যে কিভাবে আমি ভিডিও করলে কি মানে কিভাবে রিলে জিনিসটা প্লেস করলে আমি সবচেয়ে বেশি মানুষকে রিচ আউট করতে পারবো। তো এখানে তো বেশ কিছু ব্যাপার থাকে, লাইক ট্রাভেলের ভিডিওটার সাথে এটার একটা ডিফারেন্স থাকবে। আবার কি হয়তো এন্টারটেনমেন্ট পারপাসে কোনো একটা ছোট্ট ভিডিও করতেছে, ওটার আবার একটা আলাদা চিন্তা ভাবনা থাকবে, আলাদা ভিডিওগ্রাফি থাকবে। সো ইয়া, আমি ইভেন এখন তো দেখি যে অনেক সফটওয়্যার চলে আসছে, অটোমেটিক্যালি তারা জিনিসগুলো করে দেয়। লাইক আমি নিজেও একটা সেদিন ইউজ করতেছিলাম, নামটা ভুলে গেছি, বাট ইটস রিয়েলি নাইস। মানে ইটস চেঞ্জিং। তুই যেটা বলি যে আগে হচ্ছে ভার্টিক্যাল ব্যাপারটাই নিয়ে নেওয়া যেত না, বাট ওভার টাইম তুই এখন দেখতেছিস যে না, everything changes with time, and there is always a style of that age or that generation that you have to accept it and build on top of that. I like that idea. আরেকটা যেটা আমি এখান থেকে যাব, যে ওই যে বললাম না যে ফটোগ্রাফি এজ এ প্রফেশন, ফটোগ্রাফি এজ এ হবি, এখনকার ফটোগ্রাফি এজ এ প্রফেশনটা কতটুকু সেফ? আমি কেন বলতেছি, আমি এটা আবার পরে আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, বাট আমি এই কথার উপর বেস করে আমি ওই জায়গাটাতে যাব। সেটা ডেফিনেটলি বুঝতে পারতেছি যে এআই আসতেছে, ডিফারেন্ট জেনারেটিভ এআই কন্টেন্ট আসতেছে। এই জানরাতে ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন কতটুকু সেফ? ফটোগ্রাফি অ্যাজ আ প্রফেশন, আচ্ছা, এই কনটেক্সটে ধর আমি নিজে টুকটাক ওয়েডিং ফটোগ্রাফি করছি অ্যাজ আ প্রফেশন, বাট অন্য কোনো টাইপ করি নাই। ধর হচ্ছে ইভেন্ট, হ্যাঁ অন্য টাইপের ইভেন্ট কভার করছি, বাট ধর ফটোগ্রাফি অ্যাজ এ প্রফেশন এর মধ্যে তো ধর প্রোডাক্ট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, এরকম অনেক কিছুই আছে এই ব্রাঞ্চের, মানে এই মেগা ব্রাঞ্চের মধ্যে অনেক সাব ব্রাঞ্চ আছে। ওয়েডিং বা ইভেন্ট, লাইভ ইভেন্ট কাভারেজ, এই টাইপের ব্যাপারগুলো যখন আসে, এখানে আসলে মানে এআই আসুক, তুই হচ্ছে জেনারেটিভ দিয়ে অনেক কিছুই বানাইতে পারবি, কিন্তু তুই কি তোর বিয়ের ছবি এরকম চাস যে তুই যেই পোজ দেস নাই বা তুই যেখানে যাস নাই ওইখানে তোদের একটা কাপল ফটো? হ্যাঁ, এটা তুই চাইতে পারিস, ধর হচ্ছে এটা আমরা চাইতেই পারি, এখানে আমি কোনো ক্রাইম বলতেছি না। তুই হচ্ছে ওটা ফেসবুকে প্রোফাইল পিকচার, কভার পিকচার দিলি, তোর ভালো লাগলো যে ধর তোরা দুইজন হিমালয়ের উপরে বিয়ের শাড়ি 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 পাঞ্জাবিতে পোজ দিচ্ছস, দ্যাটস নাইস। কিন্তু আমার মনে হয় এই ইভেন্ট গুলোর ক্ষেত্রে যে ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা, সেইটার রিটেইন করার জন্যই ফটোগ্রাফার হায়ার করা হয় এই ইভেন্ট গুলোতে। দ্যাট বিইং সেড, ইভেন্ট ইভেন্ট না সরি, ধর প্রোডাক্ট বা ফ্যাশন, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, এইখানে প্রফেশন কমবে, এটাই ইনটুইটিভ। কারণ ধর জেন এআই এর যে মডেল গুলো, সেগুলো অ্যাডভার্টাইজ করা হয় কিন্তু এভাবেই, ধর তুই হচ্ছে একটা কোকের বোতল, সেটা হচ্ছে ধর অনেক ফুলের মধ্যে, বা হচ্ছে কোকের বোতলের উপরে স্প্রিঙ্কেল ছড়ানো এরকম জিনিসপাতি। তুই ওইটা আবার একটা প্রম্পট দিলি, একটা বেস পিকচার পাইলি। আর ধর আরো সিম্পল করে ফেলতে পারি, যে হচ্ছে ধর তুই একটা টেবিলের উপরে জাস্ট মোটামুটি কোন রকম একটা লাইট রেখে একটা কোকের বোতলের ছবি তুললি, তারপর তুই ওই ছবিটা নিয়ে একটা জেনএআই মডেল দিয়ে তুই সেটাকে একটা ফুললি প্রফেশনাল একটা বিলবোর্ড স্টাইল ছবি বানায় ফেলতে পারোস। আম, তো এই প্রসেসটাতে কি হইলো, প্রসেসটাতে যেটা হইলো যে ধর একটা কোম্পানি আমাকে হায়ার করছে, তার হচ্ছে ধর হচ্ছে এই মাউসটা, ধর হচ্ছে মাউসটার একটা অ্যাড বানায় দিতে। তা আমি মাউসটার একটা ছবি তুললাম, আমি তো ফটোগ্রাফার, ধর আমাকে হায়ার করছে ফটোগ্রাফার হিসেবে, আমি মাউসটার একটা ছবি তুললাম আমার মতো করে। তারপর আমি ওইটা জেনেআই আর একটা মডেল নিয়ে, তারপর আমি আমার ইমাজিনেশন এখানে বসাইলাম, যে আমি যদি মানে মাউসটার ফিচার কি, মাউসটার ফিচার হচ্ছে ধর মাউসটার রোবাস্ট, এটা আমি দেখাইতে চাই।
রোবাস্ট, তারপর হচ্ছে রোবাস্ট কিন্তু স্মুথ, এরকম দেখাইতে চাই। তো আমি একটা ছবির মধ্যে সেটা কেমনে দেখাইতে পারি? 10 বছর আগে, 5 বছর আগে, হ্যাঁ 2022 থেকে চ্যাটজিপিটি, হ্যাঁ, তো হচ্ছে 5 বছর আগে এটা করতে আমার অ্যাকচুয়াল সেটটা বানানো লাগতো। এখন আমি মাউসটার একটা সিম্পল কোনো অ্যাঙ্গেলে কিছু ছবি তুলে আমি সেটা নিয়ে তার উপরে আমার ইমাজিনেশন অ্যাড করতে পারতেছি, মডেলটা আমাকে ওখানে হেল্প করতেছে। এই টাইপের। এখন এখন তার মানে কি সব রকম ক্ষেত্রেই এরকম হবে যে একজন ফটোগ্রাফারকে হায়ার করা হবে এবং তারপরে সেটার উপরে আমাকে টাকা দেওয়া হবে, আমি একটা বেসিক ছবি তুলে সেটার উপরে ইটারেট করে তাদেরকে একটা ফাইনাল মাস্টারপিস দিব? এর জন্য আমাকে যদি হায়ার করা হয়, তাহলে অ্যাজিউমেবলি আমার কাজ খুবই ভালো না হইলে আমি আগের থেকে টাকা পয়সা পাবো কম। কারণ আমি আগে যেমন দেখাইতে পারতাম যে আমার এই সেগমেন্ট বানাইতে এই বাবদ এত, আমার সময় দিতে হবে এত, তো হচ্ছে আমি এত টাকা চার্জ করতাম। এখন আমি সেটা করতে পারবো কম। অ্যান্ড ওভারঅল ইন দ্য মার্কেট সেন্স, অনেক কোম্পানি, ধর স্মল বিজনেস ওনাররা তখন ভাববে যে আমি এই কাজটা করার জন্য কেন আমি সার্টেন ফিউ হান্ড্রেড বা $1000 দিয়ে কেন একজন ফটোগ্রাফার নিব? আমি তো নিজেই বাসায় বসে এটা করে ফেলতে পারি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কমেন্ডেবল। আমি সেটাকে ছোট করতেছি না, আমি জাস্ট বলছি যে ওখানে বারটা কমায় দেওয়া হয়েছে। আম, যে কেউই এখন তার মতো করে ইমাজিনেশন অ্যাড করে তার প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবে। ইনফ্যাক্ট ওয়েন ইট কামস টু ফ্যাশন ফটোগ্রাফি, সেখানেও ধর একজন, তুই হচ্ছে কোনো একটা মডেল বা মডেলও না, ধর একটা ম্যানিকুইন, ম্যানিকুইন নিয়ে সেখানে তোর টি শার্ট পরে একটা ছবি তুললি, অ্যান্ড দেন তারপর তোর কাছে জেনে এর কারণে ওটারও একটা মানে অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে। তুই এখন ম্যানিকুইন পাল্টায় তুই শাহরুখ খান বসায় দিতে পারোস। আম, তুই তোর টি শার্টের কালার পাল্টায়, তোর ধর যেই কালারের টি শার্ট বানানোই হয় নাই সেটাও তুই বসায় অনলাইন শপে দিয়ে রাখতে পারোস, যে ওটা যখন অর্ডার আসলো তখন তুই বানাইলি। সো ইন আ লট অফ কেসেস ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফিতে ফটোগ্রাফারের ডিমান্ড কমবে। কিন্তু আমার মনে হয় না এই কাজটা টাইমস ম্যাগাজিন করবে, বা হচ্ছে ধর ফ্যাশনের কি আছে, হ্যাঁ ভোগ, ভোগ আমার মনে হয় না এইভাবে ওদের কাভার আর্ট বানাবে। সো ওইখানে ফটোগ্রাফারের নিডটা থেকেই যাবে। দ্যাটস মাই থট। আচ্ছা। তো আহ, তুই যেটা বলি এই জিনিসটা আমার খুব ইয়ে লাগছে যে এখন তাহলে সে একজন ছোট্ট বিজনেস হোল্ডার বা ওনার যে, তার কাছে কিন্তু এখন বেশ কিছু ফ্রিডম আছে যেটা আগে সে হয়তো চিন্তা করতে পারতো না, রাইট? তো অবশ্যই, হ্যাঁ। মানে হয়তো সে দেখলো যে এটা সেট বানাতেই এত এত খরচ পড়ে যাবে, সে ওই আইডিয়াটি বাদ দিল। কিন্তু এখন সে কিন্তু একটু সাহস করতে পারতেছে, ওকে আমি যদি এখন জাস্ট সিম্পল কিছু করি বা কিছু খরচ করব, হয়তো আমি জেনে সাবস্ক্রিপশনে আমি টাকাটা বেশি খরচ করলাম, আর আমি একটু শিখলাম, শিখে কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করলে, কিভাবে ডিরেক্টেড প্রম্পট দিলে আমি আরো ভালো ছবি বানাতে পারবো, এটার উপর আমি ইনভেস্ট করলাম, যেটা হয়তো 10 টাইমস কমে গেল, বাট এট দ্য সেম টাইম আমি যদি এটা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি আমার বিজনেস থেকে, কিন্তু আমি আরো বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছি। তো এটা কি তোর মনে হয় না যে যারা ছোট উদ্যোক্তা যারা, তাদেরকে আরো মানে ফ্রি করে দিল, তাদের ফ্রিডমটা বাড়িয়ে দিল এবং তাদেরকে আর একটু সাহসী করলো? অবশ্যই, অবশ্যই। এখানে ধর মানে ইভেন টু দ্য পয়েন্ট যে তুই একজন হচ্ছে তুই একটা ব্র্যান্ড স্টাবলিশ করতে চাচ্ছিস তোর নিজের। তুই তো টেকনিক্যালি এখানে একজন স্মল বিজনেস ওনার, যেখানে বিজনেসটা হচ্ছে তুই নিজে। সো তুই ধর তোর চ্যানেলের জন্য কোন একটা প্রোডাক্ট, কোন একটা ব্যানার বানাবি তোর ইউটিউবের চ্যানেলের জন্য। সেই ব্যানারটা তোর এখন সেটা বানানোর জন্য তোর এখন কারো কোনো প্রফেশনাল ডিজাইনারের কাছে যাইতে হচ্ছে না। তুই নিজের একটা $20 $30 সাবস্ক্রিপশন দিয়ে Just তুই like একটা this. কিছু হ্যাঁ, right. Just like this. হ্যাঁ, এটা তুই করে ফেলতে পারতেছিস তোর টি শার্টের যে ওভারঅল ডিজাইনটা। অ্যান্ড স্মল বিজনেসের ক্ষেত্রে আমার মানে আমার কাছে মনে হয় এই ওভারঅল ইকোসিস্টেমে, বিজনেস ইকোসিস্টেমে জেন এআই এর কারণে যে বার কমছে, সেটার কারণে অনেকে জব টব হারাবে টাইপের যে শঙ্কাগুলো আমরা করি, মোস্ট অফ ইট ইজ রিয়েল। কিন্তু ওইগুলা ইউজ করে তুই কি করতে পারোস সেটাও যখন বাড়তেছে, তখন তোর সামনে চান্সেস বাড়তেছে যে অল্প সময়ে
কিছু একটা ডেলিভারেবল জায়গায় নিয়ে যাওয়া। অ্যান্ড এখন আসলে এক্সপেকটেশনও বাড়তেছে আসলে, মানে হায়ার লেভেল থেকে এখন এক্সপেকটেশনটা বাড়তেছে বেশি, যেটা হয়ে যাচ্ছে মানে প্রোডাক্ট টু মানে মার্কেট যে টাইমটা রিডিউস হওয়ার কারণে কম্পিটিশনটা যেমন বেশি, এবং হচ্ছে এখানে রিলেভেন্ট থাকার জন্য তোকে নিত্য নতুন ইউনিকনেস বানানো তো ডিফিকাল্ট, মানে তোকে নিত্য নতুন কোনো কিছু যদি ক্রিয়েটিভ জিনিসপাতি অ্যাড করতে হয় এবং স্ট্যান্ড আউট করতে হয়, দ্যাট ইজ অলওয়েজ ডিফিকাল্ট, রাইট? কারণ এখন যদি সবাই চ্যাট জিপিটি ইউজ করে এবং এটা সার্টেন লেভেলের প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে, দেখা যাবে যে তার ওই থ্রেশহোল্ডটা ক্রস করতে পারতেছে না, যেটা যেটা কিনা একজন সোল ক্রিয়েটিভ ওনার যে ছিল, তার প্রত্যেকটা ক্রিয়েশনই কিন্তু ইউনিক। কিন্তু এখন চ্যাট জিপিটি কোনো কিছু করলে বা এই জেনে রিলেটেড কোনো কিছু করলে তুই কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবি, দেখলেই বুঝতে পারবি যে ইট ইজ নট রিয়েল। আমি যদি জাস্ট যারা ইউজ করে তাদের পার্সপেক্টিভ থেকে বলি, তারা বুঝতে পারবে, ইভেন নর্মাল মানুষও বুঝতে পারবে যদি একটু সে ডিপলি চিন্তা করে। তো এইখানে আমার কোশ্চেনটা এখানে চলে আসতেছে যে এই যে অথেন্টিসিটি, ক্রিয়েটিভিটি, এবং হচ্ছে আমি একটা চ্যাট জিপিটি দিয়ে বানাইলাম, কিন্তু এখানে আমার ওনারশিপটা কার? আমার, বা কোনটাতে আমার ওনারশিপ? এই ব্যাপারগুলো চলে আসে না, এই কমপ্লেক্স ব্যাপারগুলো চলে আসে না? আর তুই, হ্যাঁ, দুইটা ফান পয়েন্ট নিয়ে আসছস। আম, প্রথমটা আগে বলি যে আম, তুই হচ্ছে আম, এক ঝাঁক মানুষ জেন এআই মডেল দিয়ে কিছু বানাচ্ছে এবং সেই কন্টেন্ট গুলার একটা প্যাটার্ন দেখা যায় যে মডেলগুলো একটা সার্টেন কোয়ালিটির জিনিস দিচ্ছে, কিন্তু কোয়ালিটিটা একটা জায়গায় একটা থ্রেশহোল্ডে চলে গেছে, ওই এক্স্যাক্টলি। প্ল্যাটোতে চলে গেছে আর কি। আম, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হয়েছে আমার, কারণ এটা এটা আসলে যেহেতু আর্ট নিয়ে কথা বলতেছি, এটা বলা ইম্পর্টেন্ট যে মানুষের মানুষ আসলে একটা ক্রিয়েটিভ এন্টিটি, এবং একটা মডেলকে তুই গিবলি স্টাইলে কিছু বানায় দিতে বললি, সেটা পুরাপুরি ওটা ডিকোড করে তোকে একটা নতুন ছবি গিবলি স্টাইলে বানায় দিতে পারবে। তুই হচ্ছে তোর নিজের একটা ছবি দিয়ে বললি যে আমাকে তুমি তুমি হচ্ছে সুপারম্যান বানায় দাও, সেটা সে স্টাইল কপি করে পুরাপুরি করতে পারবে। কিন্তু তুই যদি একটা মানে আহ এটার এক্সাম্পল কেন দিই, ধর ধর ট্রুলি নতুন কিছু, মানে এটা তো ধর জেন এআই রিলেটেড ডিসকাশন যখন শুনোস তখন তো এটা দেখোসই যে জেন এআই ইন্টারনেটের ডেটাতে ট্রেন করা, সো হচ্ছে এটা ইন্টারনেটে যা আছে সেইটাই নতুন ভাবে নতুন করে বলতে পারবে। সেই থিওরি গুলোর মধ্যে হয়তো কানেক্ট করে তোকে একটা নতুন টাইপের থিওরি বলতে পারবে। কিন্তু এটা ওই গ্রাউন্ড ব্রেকিং একটা ক্রিয়েটিভ আউটপুট বা গ্রাউন্ড ব্রেকিং, মানে ট্রুলি গ্রাউন্ড ব্রেকিং কোনো নতুন থিওরি দিতে পারবে কিনা, ইন আদার ওয়ার্ডস এটা ট্রুলি ক্রিয়েটিভ কিনা, এটা নিয়ে অনেক রকমের ডিবেট পসিবল। এবং আমি এই ডিবেটের এই সাইডে যে মানুষের ক্রিয়েটিভিটির ওই এজটা আছেই। কারণ মানে ধর একটা ফিলিং এক্সপ্রেস করতে চাওয়া মানে হচ্ছে সার্টেন সেট অফ নিউরন ফায়ার করছে তোর মধ্যে, এন্ড সেটা তুই এক্সপ্রেস করতে চাচ্ছস। তো ওইটা ঠিক ঠিক কেমন হবে, মানে তোর মাথা থেকে ওইটা বাইরে কোনো মিডিয়ামে এক্সপ্রেস করলে সেটা কেমন হবে, এটার মধ্যে একটা গ্যাপ থাকবে সবসময়ই। এই জন্য দেখবি যে বিখ্যাত মুভি মেকাররাও ধর হচ্ছে ধর সত্যজিৎ বা হচ্ছে ধর অন্যদিকে ক্রিস্টোফার নোলান, তাদের বেস্ট কাজ নিয়ে তাদের সাথে কথা বললে দেখবি যে তারা ওইটা নিয়ে 100% খুশি না। দে ফিল লাইক ইট কুড হ্যাভ বিন ডান বেটার, কারণ তার চিন্তায় ব্যাপারটা আরো নাইস, ব্যাপারটা আরো মানে ধাক্কা দেওয়া। সো আমার কাছে জাস্ট মনে হয়েছে যে এআই মিডিয়াম গুলো ওইখানের গ্যাপটা কমাইতে পারছে, কিন্তু ওইটা জিরো করা পসিবল না। আম, কারণ আমরা কারণ হচ্ছে তোর নিউরন সিমুলেট করতে হবে তখন, মানে এই বিলিয়ন বিলিয়ন নিউরন তখন সিমুলেট করতে হবে। সেটা আবার হচ্ছে মানে মানুষ বলতে কি বুঝি, চিন্তা বলতে কি বুঝি, এরকম ক্রিটিক্যাল জিনিসপাতি চলে আসে। এবং আম, আমার মনে হয় আমার লাইফ টাইমে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার পাওয়া যাবে না। না, কারণ ক্রিয়েটিভিটি বোধহয় সিমুলেশন করা যায় না আমার মতে। কারণ এভরি ক্রিয়েটর ইজ ইউনিক। হয়তো স্টাইলটা কপি করে বসানো যায়, বাট তার প্রতিটা স্ট্রোক হবে ইউনিক।
রাদার দেন একটা এআই জেনারেটেড ইমেজ। আমি তো হুম। ওই কারণ কপিরাইট বা এইসবের ওই সে যাব না, কারণ এটা নিয়ে তো অনেক বিতর্ক চলতেই পারে, ডিবেটের এন্ডটা আমি হুম, জানি না। হুম। সো আই ওয়ান্ট টু গো দেয়ার। সো পরের যে অংশটুকুতে যাব, আর উই মিসিং এনিথিং? তোর কিছু মনে হয় যে আমরা যেটা চিন্তা করছিলাম কোনো কিছু মিস করতেছে কিনা? এনি পয়েন্ট দ্যাট ইউ থিঙ্ক দ্যাট উই আর পয়েন্টটা তো মিসিং? হচ্ছে ফটোগ্রাফি ইন দ্য মডার্ন এজ এরকম, আহ, ধর এই রিলেটেড। মডার্ন এজে একজন যদি এখন ফটোগ্রাফিতে ক্যারিয়ার গড়তে চায়, হ্যাঁ, নেক্সট জেন ফটোগ্রাফার যারা আছে, তোর দৃষ্টিকোণ থেকে কোন কোন জিনিসে তাকে ফোকাস করাটা এখন জরুরি হবে? স্যার, আগে যেমন এডিটিং বিষয়টা ছিল যে অ্যাডোবি বা ইয়ার টুলগুলো ইউজ করতেছে, এখন দেখা যায় যে অনেকে এডিটিংটা জেনারেটিভ এআই টুল দিয়ে ইউজ করতেছে, আবার এই জেনারেটিভ টুলগুলো আগেকার যে এডিটিং টুলগুলোর সাথে ইন্টিগ্রেট করা এখন, তাই না, সেগুলো ইউজ লেভারেজ করতেছে। তো তখনকার এডিটিং এ ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে অনেক টাইপের কিছু করতো। এখন কম্পেয়ার টু দ্যাট টাইম, এখনকার এডিটিং স্টাইল অথবা যে এডিটিং অ্যাপ্রোচ আর তখনকার এডিটিং অ্যাপ্রোচ গুলোর ভিতর পার্থক্য কি? এবং নেক্সট জেন ফটোগ্রাফাররা যখন ছবি তুলবে এবং সেটাকে রিপ্রেজেন্ট করবে, তাদের আসলে তাদের জন্য তো সাজেশন কি হবে? ফটোগ্রাফির ওয়ার্ক ফ্লোটা অনেকখানি চেঞ্জ হয়েছে। আম, এটা অ্যাট দ্য টাইম অফ ছবি তোলা অ্যান্ড হচ্ছে তোর পরে গিয়ে পোস্ট প্রসেসিং দুইখানেই বেশ চেঞ্জ চেঞ্জ হয়েছে মডার্ন টুলস এর কারণে। অ্যান্ড তুই যদি মানে কোনো একজন যদি প্রফেশনালি ফটোগ্রাফি অ্যাজ আ ক্যারিয়ার পার্সু করতে চায়, তাহলে এই টুলস গুলাতে সে যত, জাস্ট লাইক এনি আদার জব, যে মডার্ন টুলস গুলোর সাথে সে যতটা বেশি ফ্যামিলিয়ার থাকবে, সেটা তাকে ততটা ফাস্ট ডেলিভারি দিতে পারবে। ধর ছবি তোলার ক্ষেত্রে ধর এখন হচ্ছে ওই যে কোন একটা অবজেক্ট তুই রিমুভ করবি, বা হচ্ছে একটা মুভিং অবজেক্টকে তোর ক্যামেরা অটো ফোকাসের ট্র্যাক করবে, সেগুলাতে আরো অ্যাডভান্স অ্যালগোরিদমস আসছে। ধর ভিডিওর জন্য তুই হচ্ছে কোনো পার্টিকুলার সাউন্ড কমায় পার্টিকুলার সাউন্ড বাড়াবি, যেমন ধর কোনো একটা পাবলিক পাবলিক স্পেসে কোনো কোন একজন একটা গিটার বাজাচ্ছে ধর, আহ, সেখানে মানুষের নয়েজও আছে, গিটারের সাউন্ডও আছে, তুই যখন ওই ভিডিওটা কোথাও দিচ্ছস, তখন তুই চাচ্ছস যে গিটারের সাউন্ডটা একটু বেশি থাকুক, পাবলিকের নয়েজ একটু কম থাকুক। এই টাইপের টুইক এখন আগের থেকে করা বেশ সহজ হয়েছে। অলসো ধর অ্যাডোবি ফায়ারফ্লাই 7 দিনের ট্রায়ালে কিছুদিন ইউজ করছিলাম। সেখানে দেখলাম যে তুই তুই ধর মানে একটা ছবির মুড পাল্টাই দিতে পারবি, যে একটা ছবি নিয়ে সেটার হচ্ছে তুই আহ, তুই একটা ডিফারেন্ট টাইপের, হ্যাঁ তুই ধর দুপুরে তোলা একটা ছবি, সেটাতে তুই লাইট শ্যাডো এমন চাচ্ছস যে এটা যাতে বিকালের দিকে তোলা ছবির মতো হয়, যেখানে আলো হচ্ছে হালকা ল্যাটারালি পড়তেছে, ফেসে শ্যাডো চোখের নিচে না পড়ে শ্যাডো পড়তেছে হালকা, এরকম এই টাইপের জিনিসগুলো করা সহজ হয়ে গেছে। অবজেক্ট রিমুভারটা তো বললামই। আম, তো আমার মনে হয়েছে অ্যাডোবি ওখানে বেশ নাইস ওয়েতে ওদের প্রোডাক্ট নিয়ে আগাইছে, যে ধর চ্যাট জিপিটি বা গুগল জেমিনাই এর মতো যে টেক্সট দিবা ছবি দিব, এরকম এরকম মডেলে না গিয়ে অ্যাডোবি হচ্ছে তাদের টুলের মধ্যে জেনারেটিভ জিনিসপাতি অ্যাড করছে, যে তুমি এখন জোন ধরে এখানে তোমার যেমন চাই তাই করতে পারবা, এরকম। সো ধর এই টাইপের টুলস গুলোর সাথে এক্সপোজার একটা প্রফেশনাল ফটোগ্রাফারকে তার ক্লায়েন্টের কাছে ছবি বা ভিডিও ডেলিভারি দিতে ওই লুপটা অনেক ছোট করে দিবে, এইটা আই ক্যান সে। আম তার সাথে হচ্ছে ওই যে একটা এক্সাম্পল বলছিলাম যে কোকের বোতল, সেটা নিয়ে তুই প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য, সেটা তো আছেই, যে হচ্ছে আম, তুই যে কোনো প্রোডাক্টের এরকম অনেক রকম মুডের ছবি বানায় তুই হচ্ছে ক্লায়েন্টকে তখন দেখাইতে পারছিস। তো আম, তুই তো তো সেখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা ইউজফুল স্কিল হয়ে যায়, কারণ লেখা দিয়ে মডেলকে গাইড করাটা একটা ক্রিটিক্যাল ব্যাপার, যে কারণে ধর প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে গুগল কোর্স টোর্স ছাড়ে মাঝে মধ্যে, বা চ্যাট জিপিটি কোর্স ছাড়ে। আম, এবং
ধর ফেসবুকে আমি মাঝে মধ্যে কিছু সিনিয়র ভাইয়ের ছবি টবি দেখি, তারা হচ্ছে রেগুলার প্রম্পট দিয়ে তাদের আপনজনের ছবি সার্টেন স্টাইলে বানায়, এবং সেটা তার তার শখে করে। এবং সেটা দেখে আমার, তার সাথে এক ভাই হচ্ছে প্রম্পট দিয়ে দেয়, এবং প্রম্পটটা দেখে আমার মনে হয়েছে যে এরকম ডিটেইলড প্রম্পট দিলে আসলে ইটস পসিবল টু টু কি বলে এটাকে, ধর ধর ইমাজিনেশনটাকে তুই হচ্ছে ফিজিক্যাল রূপ দিতে পারবি সহজে। রাইট। সো ওই ভালোভাবে প্রম্পট দিতে পারাটা তখন হচ্ছে একটা স্কিল হয়ে যায়। ওটা তো একজন স্কিল ফটোগ্রাফার বা এক্সপিরিয়েন্সড যে মানুষ তার জন্য যতটা ইজি, একজন নভিশ ফটোগ্রাফারের জন্য ততটাই ডিফিকাল্ট। রাইট, এখানেই তো ডোমিং এক্সপার্টিসের ব্যাপারটা চলে আসে। অফকোর্স, অফকোর্স, হ্যাঁ। আহ, ভালো পয়েন্ট বলছিস। এবং সেই কারণে হয়তো তখন হচ্ছে ছবির গ্রামারটা জানা ইম্পর্টেন্ট হয়ে যায়, যে তুই কি টার্ম দিয়ে বললে মডেলটা বুঝতে পারবে যে তুই কি চাচ্ছস। এক্স্যাক্টলি। সো হয়তো এটাই আমরা বলতে পারি যে নভিশ ফটোগ্রাফারদের জন্য যে ব্যাকরণ জানাটা যেমন জরুরি, তেমনি নতুন টুল যেগুলো আসছে সেগুলোর সাথে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং এগুলোতে অ্যাডাপ্ট হওয়াটা খুব জরুরি। যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এখন জানা, তারপর এডিটিং টুলগুলো স্টেট অফ দ্য আর্ট যে প্র্যাকটিস সেটা ফলো করা, সেটা যেমন জরুরি। এখন আমি একটু চলে যাব একদম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা সবাই জিজ্ঞাসা করে। ইটস কাইন্ড অফ কমন জিজ্ঞাসা যে ভাই কোন ক্যামেরাটা ইউজ করব, কোনটা দিয়ে শুরু করব। আগে আমাদের সময় ছিল না পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, লাইক তখন একটা সময় তো ডিজিটাল ক্যামেরাও ছিল, ছোট্ট যে ক্যামেরাগুলো ওগুলো দিয়ে ভালো ভালো ফটোগ্রাফি করা যাবে। আবার ফোন ক্যামেরা, এখন তো সবার হাতে হাতে ফোন এবং খুব ভালো হাই কোয়ালিটির ফোন। এখন মানুষ দেখা যাচ্ছে যে আমি একটা এসএলআর কিনবে, এত এত টাকা খরচ করে, আচ্ছা ঠিক আছে আমি আমার ফোনটাকে আপগ্রেড করে ছবি তুলি। তো এখন কেউ যদি একজন শুরু করতে চায়, যার হয়তো এতটা বাজেট নাই, আবার আস্তে আস্তে যদি প্রোগ্রেস করতে চায় সে তার স্কিলটাকে, সেক্ষেত্রে তোর ক্যামেরা কনফিগারেশন বা এগুলো সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল হওয়া জরুরি এবং কি দিয়ে শুরু করা উচিত, আমি শুরু করবো কি করে? দ্যাটস মাই কোয়েশ্চেন টু ইউ। আচ্ছা, মানে এটা অনেক কিছু মনে করায় দিতেছে, এবং তার মধ্যে ধর মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যখন এই কোয়েশ্চেন বুয়েট পিএস এর মধ্যে আনতাম, তখন কথাটা এটাই আসতো যে বেস্ট ক্যামেরা হচ্ছে তোমার কাছে এখন যেটা আছে। আহ, কারণ ধর, মানে আমাদের মানে অনেকগুলা সিনিয়র ভাই আছে যারা আছে ধর ওই সময়ে ফোন দিয়েই যা ক্লাসি আর্ট তুলছে, সেগুলার জন্য ফোন ডিভাইসটা কোনো ব্যাপারই না। সেটার জন্য হচ্ছে ডিভাইসের পিছের চিন্তাটা নেসেসারি। তো ওয়ান্স ইউ স্টার্ট গেটিং ইনটু দ্য প্র্যাকটিস অফ টেকিং ফটোজ, তখন তোর ওই চিন্তাগুলা কাজ করা শুরু করবে। এন্ড দেন ওই চিন্তাগুলা যখন কাজ করা শুরু করবে, তখন দেখবি চিন্তাগুলা একটা সার্টেন ডিরেকশনে শেপড হচ্ছে, যে আচ্ছা আমি এইটা এরকম করছি, তাইলে নেক্সট টাইম যদি এরকম একটা সিচুয়েশন, এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হয়, তাহলে আমি কি করব। আম, বা হচ্ছে আমি এই ছবিটা, মানে এই দিক থেকে ধর একটা ওই যে আম, অনেক রকমের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস যে দেয় ফটোগ্রাফির যেই প্রফেশনাল ডিগ্রি গুলোতে, আমি তো করি নাই, বাট হচ্ছে সময় সময় যেসব শুনছি তার মধ্যে ধর একটা এরকম, যে তুই একটা জায়গায় আসস, সেই জায়গার একটা রুমের মধ্যে আসিস, ধর তুই তোর হচ্ছে রিডিং রুম, তোর রিসার্চের রুমে থাকস, তুই প্রত্যেকদিন ওখানে থাকস 100 দিন, ওই রুমের মধ্যেই 100টা ছবি তুলবি। এন্ড দেন ওইখানে দেখবি যে 2, 3, 4 নাম্বার, 5 নাম্বার দিনের পর তুই 6 নাম্বার দিনে তোর আর ওই সেম মানডেন ছবিটা তুলতে ভালো লাগবে না। তুই তখন একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, ইন্টারেস্টিং কোনো একটা সময়, এগুলা নিয়ে আসবি। তো মানে ওই কোন এলিমেন্ট ছবিতে থাকলে ভালো, এটা তো ধর মানুষজন তুলে তুলে ওটাকে গাইড বুক বানাইছে, এবং আমরা ওটা নিয়ে শর্টকাট নিতেছি। কিন্তু তোকে যদি ফোর্স করা হয় যে তুমি এইখানেই ছবি তুলবা, এই জায়গার মধ্যে থেকেই, তখন তুই নিজেই আসলে ওই এলিমেন্ট গুলা এক্সপ্লোর করার দিকে যাইতে থাকবি। দ্যাটস হোয়াট দ্য ক্রিয়েটিভ পার্ট ইজ। তো ওই আমি জাস্ট রিইটারেট করব যে ক্যামেরা হাতে যেটা আছে শুরু করার জন্য, সেটাই বেস্ট ক্যামেরা। অ্যান্ড
কেউ একজন শুরু করার পরে যদি মনে করে যে ফটোগ্রাফি তার আম, তার ইন্টারনাল স্টেট এক্সপ্রেস করার একটা উপায় হচ্ছে, এবং হুম। সে এটা আরো ভালো মতো করতে চায়, তখন তার কি টাইপের ক্যামেরা দরকার, ওই টাইপটা বুঝে তখন তার হচ্ছে মার্কেট রিসার্চ করা উচিত। কারণ ধর কেউ যদি মুভি মেকিং করতে চায়, তার হচ্ছে ওই যে অ্যানামরফিক লেন্সের ওই রকম ক্যামেরা নিলে হয়তো তার ভালো হবে। আবার হচ্ছে ধর ফোকাল লেন্থের ক্ষেত্রে কেউ কেউ ল্যান্ডস্কেপ ছবি তুলতে চায়, তার নেচার ভালো লাগে। হুম। কেউ কেউ হচ্ছে আবার ধর তোর মতো অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে চায়, কেউ হচ্ছে ধর ম্যাক্রোই করতে চায়, তখন তার সেটা সেই নিড বুঝে ওই অনুযায়ী ক্যামেরা বা লেন্স সেট আপ নেওয়ার দিকে আগানো ভালো হবে। ওকে, ইটস কাইন্ড অফ ওপেন এন্ডেড, মানে এটা এক একজনের জন্য, মানে হবি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী, এক্সপার্টিস অনুযায়ী ডিফারেন্ট হয়, এবং ইভেন লেভেল অনুযায়ী ডিফারেন্ট হবে। সো ওই ফটোগ্রাফার যখন শিখতে শুরু করবে, তার সাথে যেটা আছে সেটা নিয়েই, তখনই সে একটা সার্টেন টাইম পরে সে বুঝে যাবে তার জন্য কোনটা দরকার, কোন এরিয়াতে যাওয়া দরকার। কোনো স্পেসিফিক হ্যাঁ, বাঁধা ধরা সেট অফ ক্যামেরা নাই যে হ্যাঁ তুমি এটা দিয়েই করতে হবে, নাহলে হবে না, রাইট? হ্যাঁ, 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 এরকম কোনো ব্যাপার আসলে নাই, এবং এটা সবসময়ই একটা মানে বার্নিং কোয়েশ্চেন ছিল সবসময়ই। সব ডোমেইনেই যখন আমরা শুরু করি, ধর হচ্ছে আমি যখন ডিপ লার্নিং এর রিসার্চ স্টার্ট করতেছি, তখন টেনসর ফ্লো শিখবো নাকি পাইটর্চ শিখবো, এই প্রশ্নে অনেকদিন আটকায় ছিলাম, এবং তারপর দেখছি যে আসলে কোনো একটা ধরে জাস্ট শুরু করে দিতে হবে, ওই যে মানে জাস্ট স্টার্ট করতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপারটা। রাইট। আর আর ক্যামেরার কন্টেক্সটে আরেকটা জাস্ট কথা, যে এখন তো ফোনে ক্যামেরা নাই এরকম ফোনই মানুষের হাতে নাই। তো আসলে ক্যামেরা সবার হাতে আছে, জাস্ট হচ্ছে নিজের বোঝা লাগবে। কেউ যদি মনে করে যে ফটোগ্রাফি তার জিনিস, তাহলে হচ্ছে তার ফোন থেকে পাওয়ার বাটন ডাবল প্রেস করে ক্যামেরা অন করলেই তার ক্যামেরা রেডি। রাইট। ওকে, হোপফুলি মোটামুটি আমরা সবগুলোই বোধহয় কাভার করছি আই গেস। তারপর না একবার দেখছি পয়েন্টগুলো। ইয়া, আই থিঙ্ক উই কভার এভরিথিং। সো তারপর মাহাদি, কথা বলে কেমন লাগলো? আরো কিছু আলোচনা যদি তুই করতে চাস, কোনো কিছু আমরা মিস করে থাকলে। আম, আলোচনা বলতে ধর ধর তোর তোর সাথে কথা বলার জন্য আমি নিজে মেন্টালি একটু প্রিপেয়ার হওয়ার জন্য একটু রিভাইজ করতেছিলাম অনেকটা, যে ধর আম, যে আমরা আসলে বই পেসে থাকতে কি কি করছি, বা হচ্ছে কোন কোন জিনিস আমাকে ধর জাস্ট অ্যানাদার হবিস্ট থেকে আরেকটু সিরিয়াস হবিস্ট বানাইছে। তো তার মধ্যে জিনিস দেখছি যে ফটো ওয়াক গুলা হেল্প করছে ভাইদের সাথে এদিক ওদিক যাওয়া। আরেকটা জিনিস help করছে যে ধর মাঝে মধ্যে আমরা সিটিং দিতাম, যে হচ্ছে ধর ওই আর কি নিচে আমরা হচ্ছে একটা গ্যাদারিং এ বসতাম, বা হচ্ছে হলে কোনো একটা টাইমে ধর ওই সপ্তাহে বা ওইটার আগের কয়েক সপ্তাহে মানুষজন আমরা কি কি ছবি তুললাম সেগুলো নিয়ে আমরা একটা ফর্মাল বা ইনফর্মাল যাই বলো একটা ডিসকাশনে বসতাম, এবং ওই ছবিগুলো নিয়ে যা তা লেভেলের আলোচনা হইতো, মানে ধর ব্রুটাল লেভেলের আলোচনা হইতো। এন্ড ওইগুলা অনেক কিছু দেখাইছে, শিখাইছে। কারণ ধর আমি আমার ছবির ক্ষেত্রে যখন ব্রুটাল আলোচনা হচ্ছে, আমি তো ধর জাস্ট মানে খেয়ে যাচ্ছি, কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না। কিন্তু অন্যদের ধর আরেক ভাই যে অলরেডি ভালো ছবি তুলে বলে আমি মনে করি, তার ছবি নিয়ে যখন আরেকজন ভাই কিছু বলতেছে, তখন দেখছি যে সে কোন টাইপের জিনিসগুলোতে ফল্ট ধরতেছে, ফল্ট বা ইমপ্রুভ করার জায়গা ধরতেছে। তো আমার মনে হয় মানে ওপেন টু অ্যানালাইসিস, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট টু বিকাম আ গুড আর্টিস্ট। হ্যাঁ, 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 এটা একটা ব্যাপার। আর আরেকটা জিনিস আমি হচ্ছে ওই যখন বুয়েটের টাইম নিয়ে ভাবতেছিলাম, তখন আরেকটা যেই নস্টালজিয়াতে উঠছিলাম, সেটা হচ্ছে ধর আমি ফটোগ্রাফি ব্যাপারটা আসলে ভালো লাগছে আমার কেন, ধর বুয়েটে ঢুকে আমি কেন মজাটা পাইছি। কারণ ধর আম, এমন অনেক সময় এমন অনেক জায়গায় থাকা হচ্ছে যেটা ছবি না তুললে আমার থাকা হইতো না। ধর আম, আম, একটা পূজা আছে না, রমনা পার্কের মন্দিরটাতে কালী পূজার সময় আম, বলি হয়,
পাঠা বলি যেটা, হুম আহ, হুম হুম যেটা হুম। সেটা কি কালী পূজা? হ্যাঁ, এটা করে, বাট এখন না তো করে কিনা আমি জানি না, বাট এই কাল বোঝাই করতে হয়। আচ্ছা, তো আমি হচ্ছে ওইখানে একদিন এক ভাই সহ মানে একটা পূজার দিন রাত 12টা 1টার দিকে আমরা ওইখানে ছিলাম, এবং হচ্ছে দেখতেছি আম, পাঠা বলি হচ্ছে ওই রিলেটেড পুরা মানে আবহটা হালকা একটু অন্ধকার অন্ধকার, এবং চারদিকে মানুষজন আছে, তারা পূজা দিচ্ছে। পাঠা বলি হওয়ার আগের পরের যে রিচুয়ালস সেগুলো ফলো করতেছে। এটা ধর, তারপর চড়কে আমার যাওয়া হয় নাই, কিন্তু চড়কে ছবি দেখছি, ছবি দেখছিস মনে হয় যে পিঠে যে একটা এরকম পাকানো একটা রডের মতো পিঠে দিয়ে রাখে, মানে বেসিক্যালি স্কিন ফুটা করে ঝুলে থাকে টাইপের একটা ব্যাপার। দেখিনি। এর নাম আচ্ছা, শুনছি। আমার আমার সেটা দেখা হয় নাই, কিন্তু সিমিলার ভায়োলেন্ট আরেকটা দেখা হয়েছে ধর আশুরা, আম, পুরান ঢাকা থেকে যে প্রসেশনটা বের হয় হুম হুম হোসেনি দালান থেকে। হুম হুম। সেটার সাথে ধর মিছিলের সাথে সাথে আমি হোসেনি দালান থেকে মিছিলের সাথেই আমরা ধানমন্ডি পর্যন্ত আসি, আমি আর আর দুইটা ফ্রেন্ড। এবং ধর চোখের সামনে দিয়ে এদিক দিয়ে ছুরি চলে যাচ্ছে, এবং ওই ছুরি হচ্ছে একজন এমনি এমনি পিঠে মারতেছে, পার্ট অফ দেয়ার রিচুয়াল। ওই সময়টাতে আমি যদি ছবি না তুলতাম, তাহলে হয়তো আমি ওই সময়ে ওই মিছিলে ইন্টারেস্ট থেকে থাকতাম, কিন্তু আমি থাকতাম দূরে, আমি দূর থেকে দেখতাম যে এটা হচ্ছে। আমি যে ভ্যান্টেজ পয়েন্টটা পাইছি ছবি তোলার কারণে, যে আমার মনে হচ্ছে যে আমি এই ছবিটা তুলতে চাই, এই জন্য আমার ওইখানে থাকাটা দরকারি, এই ড্রাইভটা না থাকলে আমি ওই সময় ওখানে থাকতাম না। তো এই বিভিন্ন সময়ে বিভিন্ন স্ট্রেঞ্জ জায়গায় থাকার যে এক্সপিরিয়েন্সটা, এইটা পুরা ব্যাপারটাকে আরো ইনফ্লুয়েন্স করছে, মনে হয়েছে যে হ্যাঁ এটা আমি চাই। ভিতরের স্টোরিটাকে দেখার জন্য ওই কালচারটাকে যেমন বোঝা হয়েছে, তারপর বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, এবং ভাইবটাকে ইন্টারনালাইজ না করলে তো তুই হচ্ছে ইমোশনটাকে বা এক্সপ্রেশনটাকে ছবিতেও ফুটাইতে পারবি না, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। সো তোর অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হওয়ার কথা, আই শুড সে। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো একটা জায়গায় ওই জায়গার লাইফের সাথে মিশে না গেলে তুই এখানে আসলে বলার মতো গল্প পাবি না, এবং বলার মতো গল্প না পাইলে তোর ছবিটা তখন এক্সপ্রেসিভ হবে না। তো ওকে। ভাইব ম্যাচের একটা ব্যাপার আছে, এরকম সিমিলার একটা গল্প হচ্ছে হবিগঞ্জে আমরা একটা ট্যুর দিছিলাম, ওখানে এক ভাই, আম, উনি হচ্ছে ধর আমরা আমরা হবিগঞ্জে আমরা এমন টাইমে গেছি যে সময় হচ্ছে, ওয়েট, হবিগঞ্জের ওই জায়গাটার নাম কি জানি, আম, বেশ হিট খাইলো, রাতারগুল, রাতের রাত- রাতের আমি রাতারগুল, আমি ভুলে গেছি আসলে। রাতারগুলে কি গেছিলাম কিনা, বাট যাই হোক, ওটা হচ্ছে ধর ওখান থেকে কাছে ইন্ডিয়ার বর্ডার, এবং ওই জায়গাটা তখন ওই পপ হিটটা খায় নাই। তো পপুলার মানে পাবলিকের ঢল যাওয়ার কয়েক বছর আগে যেতে পারছিলাম বলে আমরা ন্যাচারাল একটা ব্যাপার পাইছিলাম। তো ওদিক দিয়ে হাইক না মানে হালকা হেঁটে কিছু দূর হেঁটে যাওয়ার সময় আমরা দেখি যে বিশাল একটা গর্ত। তো ওই গর্ত হচ্ছে ওইখান থেকে মাটি বা কয়লা কিছু তোলা হচ্ছে, এবং ওখানে আমরা যখন ওটা থেকে একটু দূরে আছি তখনই দেখতেছি যে তেমন মানুষজন নাই, কিন্তু কাছাকাছি আসতে দেখি ওই গর্তটাতে অনেক মানুষ। মানুষ বলতে শ্রমিক, যারা হচ্ছে এদিক থেকে এদিকে উম, কেউ মাটি কোপাচ্ছে, কেউ সেগুলো নিয়ে যাচ্ছে। ধর আম, মানে 70 80 থেকে 100, এক্সাক্ট নাম্বার তো বলতে পারবো না, বাট এরকম একটা নাম্বার হবে। এক ভাই ওখানে আম, আধা ঘন্টা মতো উনি হচ্ছে হারায় গেছে আর কি, মানে উনি নিজের মতো ওখানে হেঁটে বেড়াইছে, আমরাও হেঁটে বেড়াচ্ছি, উনি উনি মানে জাস্ট নিজের মতো হেঁটে বেড়াইছে। এবং পরে দেখলাম যে তার জাস্ট ওই আধা ঘন্টার হাঁটাহাঁটি থেকে তার 10 12টা খুবই ভালো ছবি চলে আসছে। তো ওই যে উনি হচ্ছে ওই মানে মরমই একটা ব্যাপার যে ভাইবে ঢুকে যাওয়া, ওই ভাইবে ঢুকে যাওয়ার ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট, এটি বলতে চাচ্ছিলাম। খুব ভালো লাগলো আসলে কথা বলে। সো থ্যাংক ইউ মাহাদিকে এই সময় দেওয়ার জন্য এবং এই অসাধারণ এই আলোচনার জন্য। হোপফুলি যারা শুনছেন দেখছেন আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং অনেক এনথুজিয়াস্টিক একটা আলোচনা ছিল এবং অনেক ইনফরমেটিভ আলোচনা ছিল।
হোপফুলি যারা এই এরিয়াটা এক্সপ্লোর করতে চান, যারা ফটোগ্রাফার আছেন বা ফটোগ্রাফি সম্পর্কে একটা আগ্রহ আছে, আপনারা অনেক উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। সো ওকে, নেক্সট পর্বের জন্য, এটা তো রেকর্ডিং যাবেই, আমরা শেয়ার করে দিব। নেক্সট পর্বে দেখার জন্য, শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। বাই। Happy to be here.